ওই দিন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল, রাত ছিল গভীর। আমি টিভি দেখছিলাম, হঠাৎ দরজায় কি যেন কড়া নাড়ল। হঠাৎ কান্নার আওয়াজ ভেসে আসছিল বাইরে থেকে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, এগিয়ে যাচ্ছি ভয়ে ভয়ে। এত রাতে কি এসেছে, কে কাঁদছে? দরজা খুলতেই কারেন্ট চলে গেল। বিকাশ কালো অন্ধকারে পরিবেশটা ভারী হয়ে এলো। এরপর শুনতে পেলাম একটা নারী কণ্ঠ বলছে, একটু একটু পানি হবে প্লিজ। আমি হিম হয়ে গেলাম ভয়ে। আমারও শব্দটা এলো, একটু একটু পানি খাবো। এবার আমি কণ্ঠটা শুনে রীতিমতো ভয় পেয়ে গেলাম। এবার লক্ষ্য করলাম কণ্ঠটা আমার কানের কাছ থেকে এসে বলছে, একটু পানি হবে প্লিজ। আমি ভয়ে ঠক ঠক করে ঘামছি। এরপর পিছ থেকে কেউ একজন বলে উঠল, ঠিক কথা, ক্লাসিক। যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জেফরি ভাই, কেমন আছেন আপনি? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন। কলিজার ভাই, এবার সামাদ কবিরাজের গল্প না, এবারের গল্প সামাদ কবিরাজের নাম কায়ুম কবিরাজ। প্রিয় কলিজার ভাই, আমি আপনাকে আগে কিছু কথা বলে রাখি। কায়ুম হুজুরের বাড়ি আমাদের বাড়ি থেকে 3 গ্রাম দূরে। কায়ুম হুজুরের সাথে আমার পরিচয় হয় সামাদ কবিরাজের মাধ্যমে। প্রিয় কলিজার ভাই, আমি সামাদ কবিরাজের কাছ থেকেও গল্প সংগ্রহ করেছি এবং কায়ুম হুজুরের কাছ থেকে গল্প শুনতাম। তো ভাইয়া আর দেরি না করে ঘটনায় চলে যায়। আমাদের এলাকার কিছু বর্ণনাটা দিয়ে নিই। আমাদের গ্রামটা গোল চক্রের মতো এবং আমাদের বাসার পেছন দিয়ে চিকন রাস্তা চলে যায় ঝিলিপাড়ে। আর সেই বিলপাড়ায় রীতিমতো এক বিশাল বড় কবরস্থান, তার পাশে ছিল একটা বিশাল বড় বাঁশঝাড়। তার পাশে বয়ে গেছে একটা ছোট্ট নদী, আর তার অপর সাইডে 2টা মানুষ চাষ আবাদ করে। এবং আপনারা হয়তোবা সবাই একটা কথায় জেনে থাকবেন, গ্রামে আগে মানুষগুলো বাড়িতে টয়লেট ছিল না। সবাই বাসার পেছনে বিল পাড়ে প্রকৃতির কাজ শেষ করে বাসায় ফিরত। প্রতিদিনের মতো সবাই রাত দিন 24 ঘন্টা বিল পাড়ে টয়লেট কিংবা প্রকৃতির কাজ করে চলে যেত। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ অনেক কথা বলে ফেলেছি। এখন পুরো কলিজার ভাই আপনার মধুর কণ্ঠে হারিয়ে যায়। বরাবর প্রতিদিনের মতোই আমি কায়ুম হুজুরকে বলতে লাগলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কায়ুম হুজুর, আপনি কেমন আছেন? তখন কায়ুম হুজুর বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাতে কি মনে করে আসলে এখানে বলো তো? আমি তখন বললাম, আরে না হুজুর, আজকে আপনার কাছে চলে আসলাম একটা ভূতের ঘটনা সংগ্রহ করার জন্য। হুজুর, আপনার জীবনে এমন একটা ঘটনা বলবেন যা শুনলে শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। তখন কায়ুম হুজুর বলতে লাগলো, তাহলে শোনো, একটা ঘটনা আছে আমার কাছে, অনেক ভয়ঙ্কর, অনেক কষ্ট করে মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবা। একদিন একটা ছেলে আমাকে এসে বলল, কায়ুম হুজুর, আপনি কি বাড়িতে আছেন? তখন আমি বললাম, জি আছি তো। আপনি আর আমার বাসায় কি কাজ আপনার বলুন তো? হ্যাঁ। তখন সে ছেলেটা বলতে লাগলো, হুজুর, আমার বাড়ি চৌরাটালি, আমার নাম মাসুদ। তো হুজুর, আমি একদিন রাতের বেলা চলে যাই আমাদের বাঁশঝাড়ের প্রকৃতির ডাকে সাড়া দিতে। তো হুজুর, আমি লক্ষ্য করলাম পাশের কবরস্থানে একটা কুকুর কবরস্থান থেকে লাশ বের করে চিবোচ্ছে, আর কেমন যেন ঘেউ ঘেউ করে চিল্লাচ্ছে। এই দৃশ্যটা দেখে আমি তখন কুকুরটার সামনে দিয়ে আমি রীতিমতো ধাওয়া করতে থাকি। তখনই সেই কুকুরটা আমার দিকে তাকে অবাক করে লক্ষ্য করলাম, সে খুললাম, আর কুকুরটার চোখে চোখ পড়তেই
আমার শরীরটা নিস্তব্ধ হয়ে গেল। চারিদিকে ছমছম করে বৃষ্টি হলো এবং কিছুক্ষণ পর বজ্রপাতের আওয়াজ পেলাম। আর বজ্রপাতের আলোয় সেই কুকুরটার শরীরের দিকে রীতিমতো আমার শরীরটা একদম কাঁপুনি দিয়ে উঠলো। আমি একদম জাগার মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কুকুরটা কি আমি হাউস করে আমি জানি হুস হুস করে দাঁড়িয়ে দিব, ঠিক তখনই দেখি কুকুরটা আমার দিকে এক পা দু পা করে এগিয়ে আসছে। শরীর আকৃতিটা বড় হতে লাগলো। তারপর যখনই ওই শরীরটা সম্পূর্ণরূপে আমার সামনে আসলো, আমি রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলাম, এই কে আপনি? লাশ খাচ্ছেন কেন? হ্যাঁ, আপনি আপনি কে? তারপর সে অশালীন ভাবে আমাকে বলল, আমি আদমখোর, এই আদম সন্তান। তুই আমাকে সব থেকে বড় ভুল করেছিস আমাকে ডেকে। এই ভুলের মাসুল তোকে দিতেই হবে রে। তারপর আমি সে অববটাকে উদ্দেশ্য করে বললাম, আপনি আমাকে ছেড়ে দিন, আমি চলে যাচ্ছি। আর আপনার কথা আমি আর কাউকে জানাবো না, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। তখন সে আদমখোরটা আমাকে উদ্দেশ্য করে বলল, আমি লাশ খাই, এখন তোকেও খাবো। আমার ক্ষুধা নিবারণ হয়নি, আমি আমার ক্ষুধা নিবারণ করব তোকে দিলে, আদম সন্তান। এই কথাগুলো শোনার পর আমার পা আর কাজে লাগাতে পারলাম না। অনেক বেশি ভয় পেয়ে তখন রীতিমতো ঘুরে পালাতে যাব, ঠিক তখনই দেখলাম বিদ্যুতের গতিতে আমার সামনে এসে দাঁড়ালো এবং আমাকে ডেকে একটা হাসি দিল। আমি সামনে গেলেই সে আদমখোর পেছনে গেল এবং আদমখোরকে দেখে আমি রীতিমতো বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। তখন দেখলাম আমার সামনে আমার জেঠিমা সে লাঠি নিয়ে সাদা কাপড় পরে ঠকাস ঠকাস করে আমার সামনে তীরে দিয়ে আসলো। আমি আমার জেঠিমার শরীরের দিকে তাকিয়ে এমন ভাবে ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল আমি স্বয়ং মৃত্যুদূতের সামনে এসে খাড়া হয়ে গেছি। আমি আমার জেঠিমার শরীরের দিকে লক্ষ্য করে দেখি তার সাদা চুলগুলো মাটিতে ধীরে ধীরে আসছে। তার পায়ের নখগুলো মনে হচ্ছে একটা রথের মতো বড় বড়। তার মুখের সেই দুই সাইডে হাতের লাঠির মতো রীতিমতো চোখের জায়গাতে রীতিমতো চোখ ছিল না। তার চোখের ভেতর থেকে পোকা বাহির হচ্ছিল আর তার শরীরের মাংসগুলো খসে খসে পড়ছিল। এই দৃশ্যগুলো দেখার পর আমি একদম অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালবেলা ঘুম ভাঙতেই আমি আমাকে নিজেকে আবিষ্কার করলাম আমার ঘরের ভেতরে। যখন আমার জ্ঞান ফিরল তখন আমাকে আমার মা উদ্দেশ্য করে বলল, কিরে বাবা, তোর কি হয়েছিল? তুই রাত্রেবেলা প্রকৃতির ডাকে গেলি আর তারপর থেকে তো তোর কোনো খোঁজ খবরই নেই। সকালবেলা গিয়ে দেখি তোর অবস্থা, মাঝখান দিয়ে তোকে আবার নিয়ে আসলাম। কি হয়েছিল বাবা, আমাকে সমস্ত ঘটনা খুলে বলতো। তারপর রাত্রিবেলা আমার সাথে যা ঘটেছিল আমি সমস্ত ঘটনা মাকে বললাম, এলাকাবাসীকে জানিয়ে দিলাম আর সবাইকে বললাম কেউ যেন একলা একলা সেদিন রাতে বা সেখানে ধারের কাছে না যায়। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? এখন তো মাত্র ঘটনা শুরু হলো। ঘটনা নাম্বার 2। আশা করি আগের ঘটনার মতো ভালো লাগবে। আমাদের এলাকার বাঁশঝাড়ে প্রতিনিয়ত মানুষ কিছু না কিছু দেখতো। বরাবরের মতো আমি চলে যাব তার ঘটনা ঘটেছিল, তার নাম সহ প্রকাশ করব। আশা করি সবাই বুঝতে পারবেন। বলেছেন মতিন সাহেব এবং তার নির্মম এক ঘটনা ঘটে যাওয়ার কথা। বুঝলি ভাই, সবাই বলতো আমাদের বাস ছাড়ে নাকি অলৌকিক কিছু দেখা যায়, তো আমি একটা বিশ্বাস করতাম না। এটা হয়তো আমার সব চাইতে বড় ভুল ছিল। একদিন আমি হাতের লাইটারটা হাতে করে নিয়ে জোয়ার আসরে চলে গেলাম। জোয়া খেলতাম। জোয়া খেলতে খেলতে একটা পর্যায়ে আমার প্রকৃতির ডাকে সাড়া দিতে আমি চলে গেলাম সেই বাদশার জায়গাতে। গিয়ে দেখলাম কালো বড় একটা সাপ আমার দিকে তাকিয়ে আছে, আর ওইটাকে ইগনোর করে আমি প্রকৃতির ডাকে চলে আসি। আর যেই না আমি রীতিমতো প্রকৃতির ডাক সরে যাবো, ঠিক তখনই লক্ষ্য করলাম সেখানে কেউ নেই। আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল। আমি ভাবছিলাম এইটা কি করে সম্ভব? আমরা সবাই খেলছিলাম, তাহলে কিভাবে সম্ভব আমাকে রেখে সবাই চলে গেল? এটা ভাবার পর আমি আমার গন্তব্যের স্থানে আবারও আসা শুরু করি। আর এই বাঁশঝাড়ের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলাম। পাশে একটা কবরের দিকে আমার চোখ পড়লো। দেখলাম সেখানে দুজন মিলে কান্না করছে। তখন আমি সেই দুজনের কাছে চলে গেলাম। গিয়ে তাদের পেছনে দাঁড়িয়ে আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, কে আপনারা? এত রাতের বেলা এখানে কান্নাই বা কেন করছেন? আমার জবাবে ওনারা কিছুই বললো না। আমিও তাই জিজ্ঞেস করলাম, কে আপনারা? তারপরেও কোনো রকম রিপ্লাই নাই। এবার রাগী কণ্ঠে তাদেরকে বললাম, কি হয়েছে? আপনারা তো কান্নাকাটি কেন করছেন? রাতের বেলা এখানে ভালো লাগছে না, আপনারা চলে যান এখান থেকে। এইটা বলে আমি লক্ষ্য করলাম ওনারা আমার দিকে ঘুরে তাকালো। তখন আমি তাদের শরীরের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। এইটা কিভাবে সম্ভব?
আর এটা কিভাবে আমার সামনে আসতে পারে? আমি তাদের শরীরের দিকে তাকিয়ে দেখলাম তাদের শরীরে কোনো অস্তিত্ব নেই, তাদের বুকের মাংসের কোনো অস্তিত্ব নেই, তাদের বুকের একটা হাড় আকৃতি দিয়ে রীতিমতো তাদের মুখের দিকে তাকিয়ে দেখি মাথার খুলি আর তাদের চোখগুলো রীতিমতো লাল হয়ে গেছে, আগুনের মতো জল জল করছে। তখনই এক দমকা হাওয়া শুরু হলো, আর তখন সামনে লক্ষ্য করলাম একটা লাশটার বুক থেকে কাপড় পড়ে যাওয়ার পর দেখলাম তখন আমি এইটা কিভাবে সম্ভব, আমি তো বেঁচে আছি, তাহলে আমার লাশ কিভাবে খাটিয়াতে? এসব ভেবে রীতিমতো কিভাবে যেন খড়ি আর বিক্ষোভ আওয়াজে আমার ঘর ভেঙে গেল, আর আমি নিজেকে আবিষ্কার করলাম এই জোয়ার ভাটার মাঝখানে। তখন আমি ভয় পেয়ে যাই এবং চলে যাই বাড়িতে। তারপর আমি কিছুদিন ভালোই কেটে গেল। একদিন বাজার থেকে আমি বাড়ি ফেরার মাঝখানে সেই বাঁশ ঝাড়ে পড়ে আমি বাজারের ভেতর দিয়ে চলে যাই ভয় ভয়। তখন হঠাৎ করে চমকে আমি আমার সামনে দেখলাম একটা বিশাল বড় সাপ আমার সামনে ফোনা তুলে বিশাল আকৃতি নিয়ে আমার দিকে রাগী কণ্ঠে তাকিয়ে রয়েছে। তখন আমি সেই সাপটাকে উদ্দেশ্য করে বললাম, কে আপনি? আমার পথ আটকে রেখেছেন কেন? আমাকে যেতে দিন বলছি। তখন সে বিশাল আকৃতির সাপটা বলল, এই মতিন, তুই কোথায় যাচ্ছিস? কালকে তোকে এত করে ভয় দেখালাম, তারপরেও তুই সে একই ভুল করছিস। তুই আমার জায়গায় চলে এসেছিস। তুই কি চাস আমি তোকে এখানে শেষ করে দিই? অথবা তোর এমন এক অবস্থা করব যা তুই সারা জীবন মনে রাখবি। এই কথা বলার পর দেখলাম সেই লাশটা আমাকে পেঁচিয়ে ধরলো এবং আছাড় দিল, এবং আছাড়টা এতটাই জোরে মেরেছিল আমার কোমরের সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এভাবে আমার এলাকায় অত্যাচার চলছিল। তখন আমি কায়ুম হুজুরকে বললাম, হুজুর, আমি শুনেছি আপনি এই সমস্যার সমাধান করেছিলেন, কিন্তু হুজুর এই সমস্যাগুলোর তো সমাধান আপনি কিভাবে করলেন? আমি কিন্তু আজ স্কুলে যাব। তখন কায়ুম হুজুর বলল, আরে পাগলা, সামাদ কবিরাজের সঙ্গে আমার পরিচয় হয় কাজটার মাধ্যমে। তুই গল্পের সাথে থাক না, বুঝতে পারবি। চলে যাই ঘটনা 3-এ। বলছেন কায়ুম হুজুর, ঘটনা 3। একদিন এক লোক, সে প্রতিদিন রাতের বেলা মাছ ধরার জন্য বড়শি দিয়ে মাছ ধরার জন্য ফাঁদ পাতে। প্রতিদিন রাতের বেলা বড়শি বিল পারে ভোর হলে সে মাছখানে একসাথে একটা ডানার মধ্য নিয়ে বাড়িতে চলে আসে। তারপর সকালবেলা মাছগুলো বিক্রি করে তার সংসার ভরণ পোষণ করতে লাগলো। একদিন রাতের বেলা সে যায় নৌকা দিয়ে বড়শি নিয়ে মাছ ধরার জন্য। সে হঠাৎ লক্ষ্য করলো বাঁশের মাঝখানে একটা বিশাল আকৃতির কিছু দাঁড়িয়ে রয়েছে। এতটাই বিশাল ছিল যেন বাঁশগুলো তার কোমর সামনে চলে আসলো। তখন হঠাৎ একটা অবতার দিকে তাকিয়ে রাগী চোখের দিকে তাকিয়েছিল। এক নিমিষে সে নৌকার চলে আসলো এবং এই দৃশ্যটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই বৃদ্ধ লোকটা অবাক হয়ে রীতিমতো উদ্দেশ্য করে বলল, কে আপনি? এখানে কি চাই বলুন তো? তখন সে আবারটা বিভৎসটা হাসি দিয়ে বলল, হে অধম সন্তান, তোর ছুরিতে যত মাছ আছে সব আমাকে দিয়ে দে। আমি আবার ক্ষুধা নিবারণ করব, তাহলে এখান থেকে তুই যেতে পারবি। তখন সে লোকটা ছিল তুলার হাসির লোক। লোকটা কণ্ঠে এখন আমি বলছি, সে লোকটা যা বলেছিল না, আমি ঠিক সেবা বলছি। কি বললি তুই? আমার থলিতে যত মাছের সব খাবি? তোকে ছেড়ে দেবো? তখন তুই আমাকে ছেড়ে দিবি? তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? যদি তুই জানতিস না তাহলে মোটো এই কথা বলতিস না আর আমার সামনে দাঁড়ানোর সাহস করতিস না, বুঝতে পেরেছিস? এবার সে অবটা অনেক রাগী কণ্ঠে বলল, এই জানোয়ারের বাচ্চা, আমি তোকে বলছি না তোর মাছগুলো আমাকে দিয়ে দে। আমি তোর মাছগুলো খাবো, তাহলে যে মুক্তি পাবি তাড়াতাড়ি। আর তাছাড়া আমি তোকে যেতে দেব না, আদম সন্তান। তারপর আমি মাছগুলো নিয়ে বাড়িয়ে দিই। সেও হাত বাড়িয়ে ঠিক তখন অবরটা অনেকটা দূরে ছিটকে পড়ে যায়। তারপর সে অবরটা রাগী কণ্ঠে বলল, কে রে তুই? আমি তোর কাছ থেকে মাছগুলো নিতে পারছি না কেন? আমি তোকে এবার এক নৌকায় ডুবে মারবো। তারপর অবস্থার নৌকা উল্টে দেয়, আর উল্টানোর কারণে সে বৃদ্ধ লোকটা পানির নিচে চলে যায়। বৃদ্ধ লোকটা সাঁতার পারতো, তাই সে সাঁতার কেটে নদীর কিনারায় চলে আসে। আর এসব হওয়ার পর গ্রামটা এক কাল থেকে নেমে আসে। তখন আমি কায়ুম হুজুরকে বললাম,
আচ্ছা হুজুর, আপনি তো ঘটনা বললেন, কিন্তু ঘটনার মাধ্যমে আপনি এই গ্রামকে উদ্ধার কিভাবে করেছিলেন সে নরস পিশাচের হাত থেকে বা সে আদমখোরের হাত থেকে? তখন কায়েম হুজুর বলল, আসলে সত্যি কথা বলতে তোমার মায়ের সাথে এক ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনার মাধ্যমেই সে এলাকা তাকে মুক্ত করে দিই। তখন আমি বললাম, আমার মায়ের ঘটনার মাধ্যমে মানে? হুজুর তখন বললেন, রুহুল আমিন, তুমি তখন অনেক ছোট ছিলে, তাহলে শোনো কি হয়েছিল। আমি তোমার মায়ের কণ্ঠে বলছি, তবু বলছেন তোমার মা। আমি একদিন বাঁশঝাড়ে যাই শুকনো কঞ্চি কাটার জন্য। তো আমি কঞ্চি কাটার পর আমি একটা সব রাখি এবং রাখার পর দেখি আমার সামনে সাপ ফোনা করে তুলে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে ছোবল মারার অনেক চেষ্টা করছে। আমি অনেকবার চেষ্টা করে সেই সাপ তাকে দাঁড়িয়ে দিতে দিতে, কিন্তু সে ওখান থেকে কোনোভাবেই যেন সরছিল না। আমি একটা পর্যায়ে সেই সাপ তাকে রীতিমতো আঘাত করে তার সাথে সাথে মারা যায়। তারপর আমি থাকতে লাগলাম, বাঁশের কঞ্চিগুলো মাথায় নিয়ে পড়ে যায় এবং আমার মাথাটা মাটির ভেতরে ঢুকে যায়। আমি আর বেশি দেরি না করে সেখান থেকে চলে আসি বাড়িতে। সারাদিন বেশ ভালোই কাটছিল। রাত্রিবেলা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্রাবখানায় যাব, ঠিক তখনই দেখি আমার সামনে একটা কালো ছায়া আমাকে বলছে, আমার ছেলেকে মেরেছিস তুই জানিস কতটা কষ্ট হয়েছে আমার। আমার ছেলের ভিতর লাশ আমার সামনে ভেসে উঠেছে, কিভাবে তোকে বোঝাবো বল? এত কষ্টের জ্বালা। আমি তোকে মারবো না, আমি তোকে বোঝাবো নিজের সন্তান হারানোর ব্যথা কাকে বলে। এটা বুঝবি নির্বাণু, বুঝবি। তুই তোর বড় ছেলের মৃত্যুর প্রহর গুণ, তারপর তোর নিজ ছেলে, তারপর তোর ছোট ছেলে, তারপর তোর মৃত্যুর দিন গুণ। এই বলে আমার সামনে থেকে নিমিষে উধাও হয়ে গেল। একদিন দুপুরবেলা আমি রান্না করার জন্য বাড়িতে বসেছিলাম আর আমার স্বামী আসবে, আর আমি আমার স্বামীকে কখন খাবার দিব সেজন্য অপেক্ষা করছিলাম। দেখলাম একজন বৃদ্ধ লোক, তার শরীরটা ছিল একদম কালো কুচকুচে, তার মাথার চুলগুলো একদম সাদা থপথপে আর তার দাড়িগুলো ছিল একদম সাদা। সে আমাকে বলল, এই নির্বাণু, আমি খাবার দে, আমি খাবার খাবো, আমার পেটে অনেক ক্ষুধা, আমার খাবার দে। তখন আমি বললাম, বাবা আপনি আসেন, বাসার ভেতরে আসেন, আপনি ধুয়ে বসেন, হাত মুখ ধুয়ে বসেন, আমি আপনার জন্য খাবার দিচ্ছি, কেমন? তখনই আমার স্বামী চলে আসে আর আমাকে উদ্দেশ্য করে বলে, ইনি কে? হ্যাঁ, আমাদের বাসা উনি কে? তখন আমি আমার স্বামীকে উদ্দেশ্য করে বললাম, আরে ওনার নাকি অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি ওনাকে ডেকে বলেছিলাম ভেতরে আসতে খাবার খেতে। তখন আমার স্বামী বলল, ভিক্ষুককে কখনো বাড়ির ভিতরে ঢোকাবা না, বাইরে থেকে বিদায় করে দিবা। এই কথা শুনে সে বৃদ্ধ অনেক কান্না করতে করতে বলে উঠল, মারে তোর মনটা অনেক ভালো, দোয়া করি তুই সব সময় ভালো থাকিস, আমি তোর পাশে আছি, কিন্তু মারে তোর ছেলেগুলো একটু সাবধানে থাকতে বলিস, কারণ আমি সামনে দেখতে পাচ্ছি তোর ছেলেগুলোর আবার অনেক বিপদ আসবে রে মারে, অনেক বিপদ আসবে। যদি যদি আমার ব্যাপারে কোনো কষ্ট পাস আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। তোর বিপদে আপদে সবসময় আমার পাশে থাকবো, আমি সবসময় পাশে থাকবো তোর। উনি বাহির হয়ে 30 সেকেন্ডের ভিতরে হয়নি এবং রুম থেকে বের হয়েছে। আমি বের হয়ে বৃদ্ধকে খুঁজতে লাগলাম, লক্ষ্য করলাম উনি কোথাও নেই। একদিন রাত্রেবেলা আমার ছেলে আমাকে বলছিল, মাগো আমাকে বাঁচাও, ওই দেখো কি যেন আমাকে নিতে চায় মাগো, আমি তো তাকে চিনি না, তার চেহারাটা স্পষ্ট দেখতেও পাচ্ছি না, মাগো আমাকে বাঁচাও মা, বাঁচাও না। তারপর আমার জানাশোনা সমস্ত দোয়া দরুদ পরে খুব করে ফু দিয়েছিলাম আমার সন্তানের উপরে। একদিন বড় সন্তান আমার অজান্তেই চলে যায় তিস্তা নদীর পাড়ে এবং সে পাথর ভারী নদীর ঘাটে, যেখানে 3টা নদীর মুখ আর সবসময় সেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কুমির কিংবা অনেক কিছু দেখা যায়। তারপর আমার ছেলে নদীর পাড়ে যখন দাঁড়িয়ে থাকে তখন সেই জায়গাটা ভেঙে পড়ে আর আমার ছেলে সেই 3 নদীর মুখে রীতিমতো মাঝখানে আটকে যায় আর পানি যেভাবে ফাঁকে ফাঁকে চলে আসে সেভাবে ছেলেটাও পানি খাচ্ছিল আর বলছিল, মা আমাকে বাঁচাও, এভাবে কাঁদতে লাগলো। ঠিক তখনই পাথর বাড়ির সবাই অবাক দৃষ্টিতে একটা জিনিস দেখলো, একটা সাদা ধপধপে আলোক রশ্মি আমার ছেলেটাকে পিছন দিয়ে ধরলো আর নদী থেকে তুলে নিয়ে গেল, হাওয়ায় ভাসিয়ে দিল। আর এই দৃশ্য দেখার পর সবাই অবাক হয়ে গেল। আমি দেখলাম আমার ছেলে আমার স্কুলের মধ্যে পড়লো আর তার থেকে পড়লো আমি বলতে পারি না। রাত্রেবেলা স্বপ্নের ঘরে সে বৃদ্ধ লোকটা আমাকে বলল,
বারে, আমি তোকে বলেছিলাম না তোর সন্তানের হেফাজত করিস, তোর সন্তানকে চোখে চোখে রাখিস মা। আমি ঠিক সময় মতো না আসলে হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেত। এই স্বপ্ন দেখার পর আমার ঘুমটা ভেঙে যায়, আর আমি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে বের হই এবং প্রকৃতির কাজ শেষ করে পেছন ঘুরে যা দেখি তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। দেখলাম একটা লাশের খাটিয়া, আর সেখানে একটা লাশ শুয়ে আছে। আশেপাশে কোনো মানুষ নেই। আমি লাশটার কাপড়ে সরিয়ে একটা মেছো সন্তানের লাশ, আমি এইটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যাই। এখন আমি ঘুরে আমার রুমে প্রবেশ করবো, ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ আমার কানে ভেসে উঠলো। অদৃশ্য একটা আওয়াজ আমাকে বলছিল, এই নূরবানু, তোর সন্তানটাকে ওই মুরব্বীটা বাঁচিয়ে দিয়েছে। আমি তোর সন্তানটাকে মেরে ফেলতে ধরছি না, ভাগ্যিস ওই মুরব্বী এসে বাঁচিয়েছে। তোর নিজের সন্তান কালকে মারা যাবে, তুই যদি পারিস তাহলে বাঁচিয়ে দেখাস। তারপর আমি পাগলের মতো দৌড় মারি, আর রুমে গিয়ে দেখি আমার 3টা সন্তান শুয়ে আছে। 3জনকে দেখার পর পরিচয়টা একটু ঠান্ডা হয়ে যায়, কিন্তু কে জানে আগামীকাল আমার জন্য অনেক ভয়াবহ কিছু অপেক্ষা করছিল, যার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমার সন্তানগুলো ছিল অনেকটা খচ্চর টাইপের, সারাদিন শুধু খেলাধুলা করতো, সন্ধ্যাবেলা বাড়িতে ছেড়ে আর সে দিনের বেলা ফিরল না এবং সারাদিন দুষ্টুমি করতো। তখন আমি চলে যাই আমার শ্বশুর বাড়ির কাছে, গিয়ে বললাম, আব্বা আপনার নাতিকে দেখেন তো কোথায় গেছে, সারা দিন খোঁজ খবর নেই। তারপর আমার শ্বশুর আর আমি টর্চ লাইট নিয়ে পুরো এলাকাটা খুঁজতে লাগলাম। একজনের কথা সবাই ভুলে গেছি, আমার মনে ছিল না যে আমার আরো 2জন সন্তান বাসায় একলা আছে। আমি একজনকে খুঁজতে খুঁজতে 2জনকে হারিয়ে ফেলি। যখন আমি নিজেও সন্তানকে না পেয়ে বাড়িতে আসতে দেখি আমার 2টো সন্তান নেই। তারপর আমি কান্না শুরু করে দিই, আর আমার কান্না শুনে পাশের বাড়ির হাসি, বাড়িতে যত মানুষ ছিল সবাই রীতিমতো চলে আসে। তখন আমার শ্বশুর আমাকে বলল, আচ্ছা মা, বলো তো কি হয়েছিল তোমার সাথে, তুমি আমাকে পুরো ঘটনাটা বলো। তখন আমি সমস্ত ঘটনা খুলে বলি। তখন আমার শ্বশুর আমার উপরে প্রচন্ড রাগ করে বলল, না মা, তুমি কামটা ঠিক করো নাই, তোমার সাথে এত কিছু ঘটে গেছে, তুমি একবার আমাকে জানাতে পারতে, তুমি তো জানো নাই, একবার জানো নাই। আমি আবার সামাদ কবিরাজ, তোমার সাথে অলৌকিক ঘটনা ঘটেছে, তোমাকে বলতাম, জানাতে পারতে, তাই না? এই তুমি এই ঘটনাটা কিভাবে ঘটালে, আমাকে না জানি কিভাবে থাকতে পারলে? তখন আমি বললাম, আব্বা আমার মনে ছিল না আব্বা, আমি তোমার সব বলতে ভুলে গিয়েছিলাম, আব্বা আমাকে ক্ষমা করে দেন, আর আমার কলিজার ধনটাকে আমার বুকে ফেরানোর ব্যবস্থা করে দেন। ঠিক তখনই আমার শ্বশুর আমাকে বলল, আচ্ছা আচ্ছা তুমি টেনশন করিও না, আমি দেখছি। এখন আমি আমার শ্বশুর সামাদ কবিরাজের কথা বলছি। আমি আমার বৌমাকে সান্ত্বনা দিয়ে আমি রুমের ভেতরে চলে আসি। 2 রাকাত নফল নামাজ পড়ে আমি ইয়াসিনকে স্মরণ করলাম। তখন ইয়াসিন জিন চলে আসে আর আমাকে উদ্দেশ্য করে বলল, সামাদ বন্ধু আমার, কি হয়েছে তোমার? এতটা ভেঙে পড়েছো কেন? আর তোমার চোখগুলো দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি কান্না করেছো, কি হয়েছে বন্ধু বলো তো? তখন আমি রীতিমতো ইয়াসিনকে সমস্ত ঘটনা খুলে বলি। ইয়াসিন জিন চলে যায় আর বলে যায়, বন্ধু তুমি টেনশন করো না, আমি খোঁজ খবর নিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি বললাম, আচ্ছা ঠিক আছে বন্ধু, আপনি খোঁজ খবর নিয়ে আসেন। দীর্ঘ 2 ঘন্টা কেটে যায়, আর তারপরেও ইয়াসিন যে আসার কোনো খোঁজ খবর নেই। তারপর আমি হুমায়রা, আয়েশা, পুরি ওনাদের 2জনকে আমি ডাক দিই আর বললাম সমস্ত ঘটনা খুলে বলি। ওনারাও চলে যায়, খোঁজ খবর নিতে চলে যায়, আর ওনারা আর ফিরে আসে না। আমি অনেকটাই হতাশ হয়ে গেলাম। বাড়ির আগে না মাঝখানে সেখানে গিয়ে রীতিমতো নাইম জিনকে স্মরণ করলাম। ঠিক তখন নাইম জিন চলে আসে এবং নাইম জিন আমাকে সুমধুর কণ্ঠে সালাম দিয়ে বলল, বন্ধু কি হয়েছে, এত হতাশ কেন, আমাকে সমস্ত ঘটনা খুলে বলো। তখন আমি নাইম জিনকে সমস্ত ঘটনা খুলে বললাম। তখন নাইম জিন আমাকে বলল, আচ্ছা বন্ধু, ওরা গেছে, এখনো আসেনি, এর মানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে নিশ্চয়ই, তুমি টেনশন করিও না, আমি দেখছি ব্যাপারটা। তখন আমি দেখলাম নাইম জিন আকাশের দিকে তাকিয়ে বিভৎস এক চিৎকার দিয়ে বলল, নীলকণ্ঠ তুমি কোথায়? আমি নাইম তোমাকে আহ্বান করছি, তুমি এখনই আমার সামনে দৃশ্যমান হও। তখনই দেখলাম এক নীল আলোক রশ্মি আমার সামনে আছড়ে পড়ল, আর সে কি সুন্দর যুবক, আয় সে নীলকণ্ঠ। নাইম সালাম দিয়ে বলল, আমার বালিক, আমাকে আপনি আহ্বান করেছেন, বলুন আমি আপনার কি কাজে লাগতে পারি, বলুন। তখন নাইম জিন বলল,
যাও খোঁজ খবর নিয়ে আসো, ইয়াসিন হুমায়রা পরি ওনারা কোথায় আছেন। তখন নীলকণ্ঠ বলল, আপনি আপনার চোখটা বন্ধ রাখুন, সব কিছুই দেখতে পারবেন। তারপর দেখলাম নাইম তার চোখ বন্ধ করলো আর নীলকণ্ঠ আকাশে উড়াল মারলো। কিছুক্ষণ পর নাইম জিন তার চোখটা খুললো আর আমাকে বলল, সামাদ আমার তুমি টেনশন আর করো না, সামাদ বন্ধু আমার তুমি টেনশন করিও না, কেননা হয়তোবা অনেকগুলো জিন পিশাচ আর কালানক আর নাগিনী এনারা সবাই জানে আছে, তাই যাই করতে হবে চিন্তা ভাবনা করতে হবে। সামাদ বন্ধু আমার, কালকে তোমার বাড়িতে একজন হুজুর আসবে, হুজুরের নাম কায়ুম হুজুর, তুমি ওনাকে নিয়ে সন্ধ্যাবেলায় সে বাসারে রুকা করবা, তারপর আমি বাদ বাকিটা সামাল দিব। তখন আমি বললাম, ঠিক আছে নাইম বন্ধু, আপনি কেন রেগে আছেন, আপনি কি আমাকে কিছু বলবেন, মূল কারণটা কি? হ্যাঁ, তখন নাইমজিন বলল, সামাদ বন্ধু আমার, তুমি যখন ইয়াসিনকে পাঠিয়েছিলে তথ্য সংগ্রহ করার জন্য, যখন ইয়াসিন ওই কবরস্থানের এরিয়াতে ঢুকে তখন অনেক পিশাচ জিন ইয়াসিনকে আটকে ফেলে। তারপরে যখন হুমায়রা আয়েশাকে পরীকে পাঠিয়েছিল ঠিক তখনও ওনারা এসে পড়ে এবং কেউ হুমায়রাকে বন্দি করে রাখে। যখন আমি নীলকণ্ঠকে পাঠিয়েছি ঠিক তখন নীলকণ্ঠ হচ্ছে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু ওনারা হয়তোবা জানতো না যে নীলকণ্ঠ আমার ছায়ার মাত্র। তাহলে বন্ধু আমি এখন চলে যাই, কালকে সন্ধ্যায় দেখা হবে। তারপর আমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই এবং সাহায্য চেয়ে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের পর আমি মসজিদের বারান্দায় বসেছিলাম। ঠিক তখনই একজন যুবক আমাকে এসে বলল, আসসালামু আলাইকুম সামাদ, কেমন আছেন আপনি? তখন আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন সে যুবকটা উত্তর দিল, জি হ্যাঁ আমিও ভালো আছি। আমি বললাম, আপনার নাম কি কায়ুম হুজুর? তখন সে যুবকটা বলল, জি হ্যাঁ আমার নাম কায়ুম হুজুর। তারপর আমরা অনেক প্ল্যানিং করে কিভাবে কি করা যায়। সন্ধ্যাবেলায় রীতিমতো মাগরিবের নামাজ শেষ করে আমরা দুজন মিলে চলে যাই কবরস্থানের পাশে, গিয়ে আমরা রুকা করা শুরু করলাম। তখনই আমাদের আশেপাশে যত গাছ গাছালি ছিল সবগুলো এমন ভাবে বাতাসে ঢিলে পড়ছিল না, মনে হচ্ছিল এখন সবকিছু ভেঙে চৌচির হয়ে যাবে। তারপর আমরা কবরটা খুলে দেখলাম অনেকগুলো লাল চোখ বর্ণ রীতিমতো আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ঠিক তখনই দেখলাম আকাশ পুরোপুরি লালচে বর্ণের হয়ে গেল এবং অদ্ভুত ভাবে একটা মাঝখানে একটা আলোক রশ্মি চলে আসলো এবং আমাদের সামনে প্রকট হলো নাইম। নাইম প্রাণ প্রিয় বন্ধু আমার। নাইম জিন রাগী কণ্ঠে বলল, এই জানোয়ারের বাচ্চারা, তোদের সাহস থাকলে আমার সামনে আয়, মোকাবেলা কর, পান্ডের সামনে আয়। আমি নাইম কথা দিচ্ছি তোদেরকে একটাকেও ছেড়ে দেব না, সব কটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। ঠিক তখনই দেখলাম সবগুলো আবুব নাইমের উপরে আক্রমণ করলো। নাইম একেবারে একটা একটা করে ধরছে আর ছড়ে ছড়ে মারছে। নাইমের পেছন থেকে সে অবুবটা নাইমকে একটা লাথি মেরে অনেকটা দূরে ফেলে দিল। তখন নাইমকে উদ্দেশ্য করে বলল, এই নাইম, তুই জানিস আমরা কতজন এখানে আছি? আমরা গোনায় গোনায় হাজার হাজার জন আছি, আর তুই একলাই শিখিস আমাদের সাথে মোকাবেলা করতে? তুই একলাই এসেছিস? এবার তোকে কে বাঁচাবে রে? আমি তোকে দেখে নেব। ঠিক তখনই দেখলাম আকাশে মাটি রীতিমতো কাঁপিয়ে উঠেছে। একটা কালো আলোক রশ্মি এসে নাইম জিন সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি নাইমের বড় ভাই নাইম, কথা দিচ্ছি ওদের কেউ এখন এখান থেকে বেঁচে ফিরতে দেব না। তারপর আমি দেখলাম নাইম একটা কিছুটা দিয়ে রীতিমতো আকৃতি দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, নীলকণ্ঠ, অগ্নিকণ্ঠ, তোরা কোথায় আছিস? আমি নাইম তোদেরকে আহ্বান করছি, তোরা এখনই আমার শরীরে প্রবেশ কর। তারপরে দেখলাম আকাশ ভেদ করে দুটো কালো আলোক রশ্মি, একটা নাইমের রঙে এবং আরেকটা আগুনের রঙের রীতিমতো আলোক রশ্মি নাইমের ভেতরে প্রবেশ করতে সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে গেল। তারপর দেখলাম সেই বিস্ফোরণের মধ্য থেকে হুমায়রা আয়েশা পরি এবং ইয়াসিন জিন সবাই মুক্তি লাভ করলো আর সবাই একটা দানবীয় আকৃতি নিয়ে ভারী হয়ে গেল। এবং যুদ্ধ, সেই যুদ্ধ যে কতটা ভয়ঙ্কর হলো তা বোঝাতে পারবো না। যুদ্ধ শেষে রীতিমতো আয়েশা পরি এবং হুমায়রা পরি, ইয়াসিন, নাইম জিন সবাই মিলে আমাকে বলছিল, এখন থেকে এই গ্রাম অভিশাপ মুক্ত, এই গ্রামে আর কোনো অভিশাপ, অশান্তি, কিছু থাকবে না, অভিশাপ থাকবে না।
তারপর দাইম জিন বলে উঠল, সামাদ, ছোট্ট পুকুরের উপরে যে বট গাছ আছে সেই বট গাছটা কেটে ফেলে দেয়া হোক, আর তার নিচে দেখবে তোমার তিনটা ডাঁতি শুয়ে আছে। ওদেরকে কেউ কিছু করতে পারেনি, কারণ ওদের সাথে ছায়ার মতো লেগে আছে আমার পিতা, তাই কেউই কিছু করতে পারেনি। তাহলে আমরা এখন বিদায় নিচ্ছি, আর কোনো সমস্যা হবে না, আশা করি আর কোনো সমস্যা হবে না। আর যদি তুমি স্মরণ করো তাহলে আমাকে অবশ্যই স্মরণ করবে। আল্লাহ সবাইকে ভালো রাখবে, আল্লাহ হাফেজ। এই বলে সে চলে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কলিজার ভাই, জিনের সাথে জিনের যত মারামারি সব কাল ছাড় রীতিমতো কাটছাট করে সব মিলিয়ে 3টি ঘটনা একসাথে লিখলাম, এবং ঘটনাটা পরিপূর্ণ বাস্তব এবং রিয়েল একটা স্টোরি। তো জসু ভাই, আপনাকে বলেছিলাম সামাদ কবিরাজ কিভাবে ইয়াসিন জিনকে পেল, সেই ঘটনাও এখানে লিখে পাঠাচ্ছি। ছোট একটা স্টোরি যখন আমি দিয়েছিলাম তখন ভাই একটু কষ্ট করে সামাদ কবিরাজ এবং ইয়াসিন জিনের বন্ধুত্বর ঘটনাটা শেয়ার করে দিন একসাথে। বলছেন বরাবরের মতোই সামাদ কবিরাজ, হ্যাঁ দাদু ভাই, একদিন বলেছিলাম না ইয়াসিন জিনকে আমি কিভাবে পেয়েছিলাম, আজ তোমাকে সেটাই বলবো। কেমন? ছোট করে গল্পটা বলি, সম্পূর্ণ শোনো, তবে বুঝতে পারবে। তখন সময়বারাতের রাত্রিবেলা আমি নামাজ কায়েম করে রাতে 2টোর দিকে মসজিদের ফাঁকা আছে এবং অন্ধকার ছিল, সব জানালা ছিল আসছিল, আর তাদের ওখান থেকে আলো আসছিল। আমি নামাজ পড়ার পর যখন আলহামদুলিল্লাহ সেটা পড়া শুরু, তখন আমার 2 চোখ দিয়ে পানি পড়ে যায়, আর আমি কাঁদতে কাঁদতে আমার চোখ লাল বানিয়ে ফেলি। আল্লাহর কাছে 2 হাত দিয়ে বলি, হে আল্লাহ, আমার জীবনে কখনো কোনো পাপ করে থাকলে তা মোচন করে দাও, এবং আপনি ছাড়া আমার পাপ মোচন করার কেউ নেই। আপনি আমাকে ক্ষমা করে দিন, এই পাপী বান্দাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাকে দূরে ঠেলে দেন, তাহলে আমি কার কাছে সাহায্য চাইব? আমি জানি না হাসরের ময়দানটা কতটা কঠিন হবে। আল্লাহ, আমি জানি না হিসাব নিকাশে আমার কি হবে। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহমানুল রাহিম, তুমি তো আল গাব্বার। আল্লাহ, তোমার এত মায়ার নাম থাকতে, এত দয়ার নাম থাকতে তুমি কি পারবে আমাদের জাহান্নামে দিতে? বুঝলে দাদু ভাই, এইসব বলে আমি অনেক কান্না করি। ঠিক তখনই আমার পেছন থেকে একজন হাত দিয়ে রীতিমতো আমার চাঁদের মধ্যে বলল, পারি, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? আজকে রাতের মধ্যে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন, আল্লাহ আপনাকে দেবে, আপনি কাঁদবেন না প্লিজ। যে লোকটা আমার কাঁধে হাতে কথা বলছিল তার বয়স আনুমানিক 10 কিংবা 12 বছর হবে। আমি তখন তাকে উদ্দেশ্য করে বললাম, তোমার নাম কি, আর তুমি এত রাতের বেলা এখানে কি করে নামাজ পড়ছো বলো তো? তখন সে 12 বছরের শিশুটা বলল, আমার নাম ইয়াসিন, আমি এখানে থাকি, আপনি কি আমাকে রাখবেন আপনার সাথে? আমি আপনার সাথে থাকতে চাই, আমাকে রাখেন আপনার সাথে। তখন আমি বললাম, কি বলছো তুমি? নিজের পেটের ভাত জোয়াতে পারি না, তোমার পেটে ভাত কিভাবে দেবো বলো তো? হ্যাঁ, তখন সে শিশুটি বলল, আমার পেটে ভাত আমি জোগাড় করতে পারবো, আপনারটাও না হয় আমি করে দেব। আপনি আমাকে আপনার সাথে রাখুন, কথা দিচ্ছি আমি খারাপ পথে চলবো না। তখন আমি বললাম, কালকে সকালবেলা আমি তোমার সাথে কথা বলবো। তখন সে শিশুটা বলল, সকালবেলা আমি আপনার সাথে কথা বলতে পারবো না, আপনি তাহাজ্জুদের নামাজের সময় মসজিদে আসবেন, আমি এখান থেকে আপনার সাথে কথা বলবো। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বুঝলি দাদু ভাই, এত কিছু হয়ে গেছে আমি জানতেও পারিনি সে একজন জিন এতটাই মানবীয় রূপে এসেছিল। আমি যে বাসায় থাকতাম না ভাড়া, সেই বাসায় একটা মেয়ে ভাড়া থাকতো, মেয়েটার নাম ছিল পিপাসা। তো সবে বিয়ে হয়েছে, তার সাথে নাকি একটা জিন ছিল। অনেক ছোট থেকে সে জিনটা চাইছিল তাকে বিয়ে করবে, কিন্তু জিনটা হিন্দু জিন ছিল। পিপাসা তখন বিয়ে হয়ে গেছে, তার স্বামীর নাম মিরাজ, এবং বেশ কিছুদিন ভালোই কেটে গেল। একদিন হঠাৎ সে জিনটা সেই পিপাসা নামক সে মেয়েটাকে বিরক্ত করতো। রাত্রিবেলা হবে, পিপাসার শরীরে অনেক প্রবেশ করতো, আর মিরাজ গলা চাপ দিয়ে ধরতো। এইসব কিছু রীতিমতো 2 থেকে 3 দিন দেখার পর ওনাদের কাছে ভালো ঠিক ছিল না। তারপর ওনারা একটা কবিরাজের সাথে কথা বলে, সেই কবিরাজ এসে রুকা করে এবং সেই জিনকে ডাকে। তারপর সেই কবিরাজ বলে, কেন তুই এই মেয়েটাকে উপরে আঁচড় করেছিস বল? তো সত্যি করে বল, তাহলে কিন্তু তোকে বোতলে বন্দি করবো। কে তুই? সত্যি করে বল, কেন তুই ওকে ধরছিস, কেন যাচ্ছিস না? তখন সে জিনটা বলল, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে সহ্য করতে পারবো না, আমিও শান্তিতে থাকতে পারবো না।
সে কবিরাজ বলল, তুই কি এখন এই মেয়ের কাছ থেকে যাবি কিনা তুই যাবি না সেটা বল। তখন সে জিনটা বলল, আমি কখনো যাব না। তারপর সে কবিরাজ বলল, এই ঘরে ধূপের ব্যবস্থা করো। তারপর ধূপ জ্বালিয়ে পুরো বাড়িটা গন্ধ ছড়িয়ে দেয়। আর আমি রীতিমতো বউ করে ফেলেছিলাম সেই গন্ধের কারণে। তারপর সে ধোঁয়াটার গন্ধ সহ্য করতে না পেরে সেই জিনটা বলল, আমাকে আর কষ্ট দিস না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তখন কবিরাজ বলল, তুই যাবি তার প্রমাণ কি? তখন সে বলল, আমি চলে যাবো, আম গাছটা ডাল ভেঙে দিয়ে চলে যাব। তখন সে কবিরাজ বলল, আচ্ছা তুই চলে যা। তারপর সে চলে যায় আর পিপাসা অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর একদিন সন্ধ্যাবেলায় পিপাসার শরীরে আবার সেই জিন প্রবেশ করে। কবিরাজ এসে যখন রোকা করতে যায় তখন সেই কবিরাজের কোমরে একটা লাথি মারে এবং সেই লাথিকে কোমরটা অনেক আঘাত পায়। তারপর আমি রুম থেকে বের হয়ে দেখতে যাব। তখন সে জিনটা বলল, এই তোরা সবাই সাইজে কোনো হুজুর এখানে এসে বসবে, তোরা সবাই সাইডে যা। আমি রুমে প্রবেশ করার পর আমাকে বলল, সামাদ আপনি বসেন, এখানে বসেন, এখানে। আমার জায়গাটা পরিষ্কার করে দিল। তারপর আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি বলো? তখন সে বলল, আমার নাম আশিক। তখন আমি বললাম, তুমি যে একে ভালোবাসো, তুমি চাও না এই সুখে শান্তি থাকুক? হ্যাঁ। তখন সে আমারটা বললো, হ্যাঁ হুজুর, আমি চাই আমরা দুজনে সুখে সংসার করি। তখন আমি বললাম, তোমার বিষয়টা আমি শুনেছি, জেনেছি। তোমাকে এখন একটা অপশন দেব, যদি তুমি না রাখো তাহলে তুমি আমাকে কথা দাও সারা জীবনের জন্য এখান থেকে চলে যাবা। তখন আশিক জিন বলল, হ্যাঁ আমি রাজি আছি সব সত্য পূরণ করতে। তখন আমি বললাম, এই যে এখানে এতগুলো মানুষ আছে না, তুমি সবার সামনে 2 কেজি মিষ্টি নিয়ে দৃশ্যমান হতে পারলে আমি কথা দিচ্ছি তোমার বিবাহ আমি এখানে দাঁড়িয়ে থেকে দেবো, ঠিক আছে? তখন আশিক জিনটা বলল, হুজুর আপনি যে কথা বলেছেন আমি সেটা কখনো করতে পারবো না, তাই এখন আমি কথাটা রাখলাম, আমি চলে যাচ্ছি। তা না বললাম, তুমি চলে যাবে, একটা প্রশ্নের উত্তর দিয়ে গেলে অনেক উপকার হতো। তখন আশিক জিন বলল, হুজুর বলেন কি প্রশ্ন করবেন? তখন আমি বললাম, আচ্ছা এত বড় মাপের একজন খুব ব্যস্ত, তুমি লাথি মেরে একেবারে ঘুরিয়ে দিলে, আর তো আসতে না আসতে একেবারে জায়গাটা পরিষ্কার করে দিলে, আমাকে সম্মান দিয়ে কথা বলছো, তার কারণটা কি বলো তো? তখন আশিক জিন বলল, হুজুর আপনার সাথে উনি আছেন, আপনি কি জানেন? তারা বললাম, কার কথা বলছো তুমি? হ্যাঁ। তখন সে হাসি দিয়ে বলল, ইয়াসিন, ও কোনো সাধারণ মানুষ নয়, ও হচ্ছে মানুষের রূপে অলৌকিক শক্তিধর একজন জিন। আমার মতো হাজার হাজার আশিক আসলেও ওরও কাছে মাথা নত করতে হবে। ওর এত শক্তি যা কল্পনার বাইরে। আমরা যত শক্তি দেখাই না কেন, ওর চোখের ইশারার কাছে আমরা কিছুই না। তো হুজুর আমি এখন চলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বুঝি দাদু ভাই, তারপর থেকে ইয়াসিন সঙ্গে আছে। যা এখন ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়ে গেছে, যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলিজার ভাই, অনেকগুলো ছোট ছোট ঘটনা একসাথে শেয়ার করলাম। আশা করি ঘটনাগুলো সুন্দরভাবে সাজাতে হয়তো ভুল হতে পারে এবং বেশ কষ্ট হতে পারে আপনার পড়তে, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে ঘটনাগুলো অনেক ভালোও লাগবে এবং মজাদারও লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কততম এপিসোডে শেয়ার করবেন, আমাকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি রুহুল আমিন বলছিলাম, রংপুর বিভাগ, লালমনিরহাট, তিস্তা ইউনিয়ন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। ওয়ালাইকুম আসসালাম রুহুল আমিন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি বিউটিফুল স্টোরি। অনেকগুলো স্টোরি ছিল, এক্স্যাক্টলি আমি এটা বলতে চাচ্ছিলাম। আজকে অনেকদিন পর একটা স্টোরি পড়ে, মানে একটা স্টোরি, একের ভিতরে সব বলা হয় না, একের ভিতরে সব, এরকম একটা স্টোরি ছিল আর কি। খুব ভালো লাগলো, খুব বেশ ভালো একটা, আমি বেশ এনজয় করেছি, সত্যি বললাম। দিস ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল অ্যান্ড আশা করছি খুব ভালো লেগেছে এবং ইনশাল্লাহ দারুণ কিছু হয়ে যাবে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আই বিলিভ আপনাদের কাছে সবসময়ের মতো খুব সুন্দর ঘটনা লেগেছে। আমার কাছে কেন এত বেশি ভালো লেগেছে সেটাও বলছি, বিকজ
সব ঘটনা এখানে খুবই মানে প্রাণবন্ত ছিল এবং মনে হচ্ছিল যেন আমরা চোখে দেখেছি এই ঘটনাগুলো, এতটাই সুন্দর ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আই বিলিভ আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমি চাই যে সবসময় এভাবেই দারুণ রকমভাবে ঘটনাগুলো এগিয়ে যাক। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এবং রুহুল আমিন ভাই, আপনার পরবর্তী স্টোরি কবে পাঠাবেন বা কিভাবে পাঠাবেন একটু দ্রুত বলে দেবেন। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় কিন্তু আমি আছি আজকে থেকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আর দেরি না করে চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। চলে যাই নেক্সট স্টোরিতে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় জেফরি ভাই, কেমন আছেন? আশা রাখি আপনি আল্লাহর রহমতে ভালো আছেন এবং যারা শুনছেন তারাও আল্লাহর রহমতে ভালো আছেন। আমি বলছি যশোর জেলার শার্শা থানার কন্যাটাহ গ্রাম থেকে। আজ আমি শেয়ার করব আমার জানা একটি সত্য ঘটনা। ঘটনাটি একদম রিয়েল স্টোরি। ঘটনাটি ঘটে মূলত 2005 সালের দিকে। সো দেরি না করে ঘটনায় চলে যাই। একদিন আমার জামাই তারা 3 জন মাঠে ধান কাটতে যায়। আনুমানিক সন্ধ্যা 7টার দিকে তারা বাসায় চলে আসে এবং আমাদের গ্রামে একটা বড় বাঁওড় আছে। তারা সেখানে 3 জন গোসল করতে যায়। তার মধ্যে একজনের নাম লিটন, আরেকজনের নাম সাহেব এবং যার সাথে এই ঘটনাটি ঘটে তার নাম শফিকুল। তো এই 3 জনের মধ্যে সব থেকে দুষ্ট ছিল শফিকুল, যার সাথে এই ঘটনাটি ঘটে। তখন সে ছিল বিবাহিত এবং তার মেয়েও ছিল ঘটনায়। তো ঘটনায় ফিরে আসি। যখন তারা গোসল করছিল, আমার ওই জামাই যার নাম শফিকুল তার লুঙ্গি পরা ছিল এবং লুঙ্গিতে 5 টাকার কয়েন কিংবা 2 টাকার একটা কয়েন গোজা ছিল, সেটা হারিয়ে যায়। তারা 3 জন যখন গোসল করছিল তাদের দূরত্ব যথাক্রমে একজনের থেকে আরেকজন 7 হাত কিংবা 8 হাত এমন দূরত্বে হবে। তারা গোসল করছিল যখন আর 5 টাকা কিংবা 2 টাকার একটা কয়েন হারিয়ে যায়। সে পানিতে ডুব মেরে খুঁজতে থাকে। অনেকক্ষণ পানির নিচে থেকে এইটা দেখে এবং তার সাথে রীতিমতো গোসল করছে যে বাকি 2 জন সাহেব এবং লিটন। তারা ভাবে যে এতক্ষণ তো হলো, মানুষের নিচে পানির নিচে থাকা তো সম্ভব নয়। তারা 2 জন মিলে আধা ঘন্টা যাবৎ ডুব মেরে পানির নিচে খুঁজতে থাকে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। তারা মনে করতে থাকে হয়তো বা সে বাড়িতে চলে গেছে। এই ভেবে তারাও বাড়িতে চলে গিয়ে তাকে খোঁজ করতে থাকে, কিন্তু তারা জানতে পারে এখনো সে বাড়িতে আসেনি। গোসল করতে গিয়ে তারা চিন্তায় পড়ে যায় এবং তারা বলে সে তো আমাদের সাথে গোসল করছিল, কিন্তু সেই শফিকুল পানিতে ডুব দিয়ে আর উঠে আসেনি। এই কথা যখন জানাজানি হয়ে যায় তখন আমাদের ওখানে ক্যাম্প বলে একটা জায়গা আছে, সেখানে মাছ ধরার জাল রাখা হয় এবং আমাদের বাউরে বড় বড় 2টো নৌকা আছে যাতে করে জেলেরা মাছ ধরে। তো তখন সবাই জানতে পারে, তখন সবাই মিলে সেখানে ওই জাল টানার জায়গাটা নৌকা করে ঘের দেওয়া হয় এবং সেখান থেকে আর কেউ উঠে আসেনি। এমনভাবে 3 বার ঘের দেওয়া হওয়ার পরে কেউ উঠে আসেনি, যার ফলে সবাই তার বাড়িতে চলে যায়। কিন্তু এর আগে আরেকটি ঘটনা ঘটে। শফিকুল পানিতে ডুবে যাওয়ার ঘটনাটা সারা গ্রাম ছড়িয়ে পড়ে, যার ফলে গ্রামের সমস্ত মানুষ বাউর কান্দে এসে জড়ো হয়ে যায়। ভাই ঘটনায় সে ডুবে যায় এবং জায়গাটা ছিল আনুমানিক 50 বিঘার উপরে হতে পারে। একটা জায়গা হবে যা আমরা দেও বলে ডাকি, কিন্তু আমাদের বাউর অনেক বড়, তাই সবাই লাইট হারিকেন দিয়ে বাউরেও চারপাশে দাঁড়িয়ে থাকে, যার কারণে পুরো দেহটা আলোকিত হয়ে যায়। আর একটা কথা বলে রাখা ভালো, সেদিন ছিল চাঁদনি রাত, সবকিছুই দেখা যাচ্ছিল। তো এভাবে অনেকক্ষণ চলে যায়, প্রায় 3 ঘন্টার মতো। আমার জামাই মানে শফিকুল ইসলাম উঠে আসেনি। তো সবাই আস্তে আস্তে বাড়িতে চলে যায়। যারা তার আপন, তারা হারিয়ে যাবার খবর শুনে দেখতে এসেছিল, তারাও সবাই বাড়িতে চলে যায়। তারা বাড়িতে চলে যাওয়ার পরে ঈশা পাগল নামে একটা লোক ছিল,
ওই সময় রাত্রে গান গেতে গেতে আমাদের এদিকে আসছিল। সেই সময় 3 জন বাউর ধারে রীতিমতো বসেছিল, একজন মহিলা এবং তার 2 ছেলে। তো সেই মহিলা সেই ঈশা পাগলকে বলল, অনেক তো রাত হয়েছে, তুই বাড়িতে চলে যা, আজ আর এদিকে যাস না। সে তাদের কথা শুনে বাড়িতে চলে যায়। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর শফিকুল সে সেখান থেকে পানিতে ডুবে যায়। তার থেকে 100 মিটার দূরে তারা 3 জন বসেছিল এবং তারা সেখানে বসেছিল আমাদের ভাষায় কোমর বলে ডাকি, যা পানিতে অনেক কাঠ ঢালাপানা এবং ঘেরা দিয়ে থাকে এবং বাঁচ সেখানে থাকে। এক কথায় বলা যায় যে বাঁচের আশ্রয়স্থল। তো কোমরে কিছুটা আগে অনেক পানিতে খাবি কাটতে দেখা যায়, যেমন করে কাতলা মাছ পানিতে খাবি কাটে, ঠিক তেমনই ভাবে সে পানিতে খাবি কাটছিল। তখন তারা 3 জন যারা বাঁচলে এবং উপরে বসেছিল তারা তাকে টের পায় এবং তাকে পানি থেকে তুলে উপরে নিয়ে আসে। এবং তারা যখন জ্ঞান ফিরে পায় মানে শফিকুল, তখন সে বলে, আমার গোলাপ ফুল কই, গোলাপ ফুল না হলে আমি পানিতে ডুবে যাব। এভাবে কিছুক্ষণ থাকার পর সে সুস্থ হয়ে যায় এবং বাড়িতে চলে যায়। এর মাঝে আরেকটা কথা বলে রাখা ভালো, যখন শফিকুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন তার বাড়ির লোক অনেক কান্নাকাটি করছিল। যাই হোক, যখন শফিকুল বাড়িতে চলে যায় তখন তার বাড়ির কাছে আর কেউ জিজ্ঞেস করে না যে কি হয়েছিল। হঠাৎ করে একদিন তাকে আমি দাদা বলি, সে শফিকুলের কাছে জিজ্ঞেস করে যে, খোকা, তুই আজকে আমাদের কাছে একটা সত্য কথা বলতো, তুই যে পানির নিচে প্রায় 3 ঘন্টা যাবৎ ছিলি, তুই কোথায় ছিলি বাবা? সে তখন বলে, মানে শফিকুল বলে, আমি যেখানে গিয়েছিলাম অনেক বড় একটা বাজার ছিল এবং আমাকে অনেক ফলমূল খাওয়াতে দিচ্ছিল আর আমাকে অনেক কিছু দিয়েছিল, বদলে আমাকে তাদের কিছু দিতে হতো, তাদেরকে কিছু দিতে হতো। তার মানে এই না যে তারা আমার কাছ থেকে সোনা গোনা চাইতো, তারা হয়তোবা আমার বিয়ে অথবা আমার ছেলেকে নিয়ে যেত। তবে আমি সেখানে গিয়ে অনেক কান্নাকাটি করেছিলাম বাড়ি আসার জন্য, কিন্তু তাদের মধ্যে অনেকে বলেছিল যে ওকে যখন নিয়ে আসছি তখন ওকে আর ফেরত দেব না। তখন ওদের মধ্য থেকে আরো কয়েকজন বলল, না ওকে মেরো না, না ও মাওরা মানুষ, ওর বাপ মা কেউ নেই, ওকে আমরা দিয়ে আসি, কারণ ওর সংসার আছে, ছেলে মেয়ে আছে। তারা মূলত আমাকে দিতে চাইছিল অনেক সোনা গয়না, এ ধরনের দামি অলংকার, কিন্তু আমি কোনোভাবেই তা নেবার জন্য রাজি হইনি। এরপরে আমার আর কিছুই মনে নেই, তারা আমাকে যেখান থেকে নিয়ে গিয়েছিল ঠিক সেইখানে আমাকে রেখে যায় এবং আমি পানিতে ভাসতে থাকি। তারপর আমার আর কিছুই মনে ছিল না। তারপর যা হয়েছিল তোমরা তো সবই জানো। তো জেফরি ভাই যখন থেকে এই ঘটনাটি ঘটে তখন থেকে আজ পর্যন্ত আমার সে জামাই মানে শফিকুল বাউরের পানিতে আর গোসল করেনি। সে আজ 2 বছর যাবৎ মালয়েশিয়ার প্রবাসী। 2023 সালের দিকে সে মালয়েশিয়াতে চলে যায়। মালয়েশিয়া যাওয়ার আগে অবশ্যই সে বাউরাটে ডুব দিয়ে যায় এবং সে বাউর গার্ডের চাকরি করত। আবার মাঝে মাঝে যখন মাছ ধরা লাগতো বাউর তখন সে এসে মাছ ধরতেও যেত। তো এখন আর সে বাংলাদেশে নেই, প্রবাসে আছে। ঘটনাটি 100% রিয়েল স্টোরি, এক বিন্দু পরিমাণ বানানো নয়। এই ঘটনাটি আমাদের গ্রামে খুব চর্চিত একটা ঘটনা এবং বাউরের জীবন্ত বাউর যেখানে বাজি ধরে কেউ কখনো জিততে পারেনি। আমি তোর সাথে এত টাকা বাজি ধরলাম, এরপর থেকে আমি ওইখানে সাঁতার কাটতে যাব, এ ধরনের বাজি ধরে কেউ কখনো জিততে পারেনি। আর একটা কথা, যে জায়গাটার নাম, ওই জায়গাটা অনেক গভীর, চৈত্র মাসের সব জায়গা শুকিয়ে গেল, যে জায়গাটা ওই জায়গায় পানি কখনো শুকায় না, ওই জায়গাটা অনেক গভীর। তো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে ওই জায়গায় ঝুটকি বুড়ি নামে একটা বুড়ি থাকে, যারা আজও সত্য কিনা আমরা জানি না, কিন্তু শুনে এসেছি। আর একটা কথা ভাই, আমাদের এই বাউরকে নিয়ে অনেক ঘটনা আছে। যেমন আগেকার দিনে মানুষের বাড়িতে ভিন্ন অনুষ্ঠান হতো, তো মানুষকে খাওয়ানোর জন্য থালা বাসনের প্রয়োজন হতো। তো কেউ যদি বাউরে কান্দা গিয়ে আসতো যে আমার বাড়িতে কালকে অনুষ্ঠান হবে, কিছু জিনিস লাগবে, সে ব্যক্তির যা যা লাগবে
তা চলে আসতো। আর এভাবে একদিন একটা অনুষ্ঠানে একদিন লোক একটা সোনার চামচ চুরি করে নিয়ে যায়। তো যখন সে ওই থালা বাসনগুলো ফেরত নিয়ে আসে তখন তা পানিতে চলে যায়। তো ওই দিন রাতে সে ব্যক্তির স্বপ্নে দেখে অমুক ব্যক্তি একটা সোনার চামচ চুরি করে নিয়ে গেছে। তো তার পরের দিন বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, যে স্বপ্নে দেখেছে ও চুরি করেছে এবং সোনার চামচ তার বাড়িতে গিয়ে সেই সোনার চামচটা দিয়ে আসে এবং পানিতে নিয়ে আসে। এরপর থেকে যেই বলতো যে আমার বাড়িতে অনুষ্ঠান আছে বলার পরে আর থালা বাসন উঠে আসতো না। মূলত থালা বাসন উঠে না আসার কারণ হলো একজন ব্যক্তির লোভে পড়ে একটা সোনার চামচ চুরি করেছিল এবং এরপর থেকে আর কখনো সেরকম জিনিসপত্র আসা বন্ধ হয়ে যায়। মানুষের লোভে পড়ে চুরি করে এবং যার ফলে এই জিনিসগুলো আসা বন্ধ হয়ে যায়। যে ভাই কথাটি যদি সিলেক্ট হয় কততম পর্বে শেয়ার করবেন জানিয়ে দিবেন। আমি ইসরাফিল বলছিলাম, কন্যাদাহা গ্রামের থেকে বলছি। আপনি ভালো থাকবেন, অবশ্যই ভালো রাখবেন আপনার চারপাশকে। ঘটনাটি যদি সিলেক্ট হয়ে থাকেন আমাকে জানাবেন। আর আরো অনেক ঘটনা সত্য আছে আমার কাছে পর্যায়ক্রমে আমি লিখে পাঠাবো ভাই। আমি অনেক দিন থেকে যে গল্পগুলো আপনি পড়ে শোনান সেই গল্পগুলো আমি শুনি এবং আমার গল্পগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। তো ভাই আরেকটা কথা, জিনের ঘটনা আমার অনেক ভালো লাগে, কিন্তু ঘটনাটা এখন আর শেয়ার হয় না। লাইভ ঘটনা বলতে শোনা হয় না, পরে আমি ঘটনা ডাউনলোড করে শুনি, অনেক ভালো লাগে। তো আশা করি অনেক অনেক নতুন নতুন ঘটনা শোনাবেন। আমি সময় পেলে অবশ্যই আপনার কাছে আরো ঘটনা লিখে পাঠাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আল্লাহর রহমতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়াও, ইসরাফিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার স্টোরি কিন্তু শেয়ার হয়ে গেল অ্যান্ড আমি খুবই অভিভূত হয়েছে আপনার ঘটনাগুলো। মানে ঘটনাগুলো যদি খুবই আপনি দাড়ি কমা ঠিকঠাক মতো লেখেন এবং স্পেলিং অনেক মিস্টেক ছিল, বাট আমি ঘটনা বুঝতে পেরেছিলাম যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। অসম্ভব রকম ভালো লেগেছে, বিশ্বাস করুন গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমার এই ধরনের ঘটনা খুব পছন্দ, রিয়েল স্টোরি, মানে এক প্রকার অনেকটা গ্রাম বাংলার ভূতের গল্পের মতো আর কি শোনায় এবং ঘটনাটা অনেক সুন্দর ছিল। আই বিলিভ আপনাদের কাছে সবার কাছে ঘটনাটি ভালো লেগেছে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এবং বলবো যে আপনার কাছে যদি এরকম আরো অনেক স্টোরি থাকে, রিয়েল স্টোরি, ডেফিনেটলি রিয়েল স্টোরি, দেন আমি ডেফিনেটলি পড়ে শোনাতে ইচ্ছুক এবং ডেফিনেটলি আমি পড়ে শোনাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অজানা মাকলুকাতের ঘটনা বা রহস্যময় ঘটনা এবং সর্বশেষ যে ঘটনা বলেছেন এই যে সোনার চামচের সেই ঘটনাটা, এটা আসলেই ঘটেছে এবং অনেক জায়গায় ভিন্ন ভিন্নভাবে এই ঘটনাটি প্রচলিত। কেউ কখনো বলে এই জায়গাটার মানে এই ঘটনার এক্সাক্ট প্লেসটা আমার মনে হয় না কারো জানা আছে কিনা জানি না। কেউ বলেছে ফরিদপুরের একটা ঘটনা এটা, আবার কেউ বলেছে বাইশের দিঘি নামের একটা জায়গার ঘটনা, আবার কেউ কেউ বলেছে রাজশাহীর ঘটনা। মানে এক এক জায়গা থেকে ঘটনাটা এক এক রকম ভাবে বলা আছে, বাট থিম একই, যে ওই পানি থেকে কোনো একটা অলৌকিক কিছু এই সোনা দানা অনেক কিছু দিয়ে যেত, মানুষকে হেল্প করতো। বাট সামহাও মানুষ যখন লোভে পড়ে যায় তখন সেই হেল্পটা বা মানুষকে যে উপকার করার যে সেই সুন্দর যে মানে সম্পর্কটা ছিল সেটা নষ্ট হয়ে যায়। এরপর থেকে আর কখনোই এমন ঘটনা ঘটে না। মানে এই ব্যাপারটা নষ্ট হয়ে যায় সে তখন থেকে। এই ঘটনাটা আমি প্রচুর জায়গায় শুনেছি, বিশ্বাস করুন, এবং এটা আসলেই রিয়েল স্টোরি, এটা বোঝাই যায়, বিকজ এতগুলো মানুষ কখনো মিথ্যে বলতে পারে না একটা ঘটনা নিয়ে। লাস্ট টাইম আমাদের অফিসিয়াল স্টোরি টেলার আমাদের শাকওয়াত হোসেন ভাই এই ঘটনাটা আমাকে শেয়ার করেছিলেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই ঘটনার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোডে আরেকটি ঘটনা, আশা করছি ঘটনাটি ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। কেমন আছেন জেফরি ভাই? আশা করি আপনি ভালো আছেন। 2 বছর ধরে আমি শুধু ভৌতিক কথার গল্পগুলো শুনে আসছি, এখন পর্যন্ত গল্প পাঠায়নি। অনেকদিন অপেক্ষার পর আমার এক বন্ধু অবশেষে একটি গল্প পাঠিয়েছে। সেই গল্পটি আমি এখন লিখে পাঠাচ্ছি।
এসব কথা বাদ দিয়ে আমার ঠিকানাটা দিয়ে দিই। আমার নাম মোর্শেদ আলম। আমার বাড়ি জামালপুর জেলার বিরান্দ উপজেলার 3 নম্বর বাহামতপুর ইউনিয়নের কোন একটি গ্রামে বসবাস করি। গল্পে চলে যাই। গল্পের নাম তান্ত্রিক জিন এবং ভূতের বাংলোতে। দেখাতে কোনো ভুল ছুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গ্রীষ্মের ছুটি মানেই শহরের ধুলো ধোঁয়া থেকে মুক্তি। আমার আর মোর্শেদের মাথায় ভূতের গল্পের ঝোঁক যেন পাগলামিত হয়ে উঠল। আমরা ঠিক করলাম রাজশাহীর এক পুরনো জমিদার বাড়িতে এক রাত কাটাবো। শুনেছি সেই বাড়ি নাকি অভিশপ্ত, যেখানে রাতে অদ্ভুত খাসি শোনা যায়, জানালাগুলো নিজে নিজেই খুলে যায়, আর মাঝে মাঝে রাত ঘরে ভাজা পেঁয়াজুর গন্ধ আসে, অথচ কেউ থাকে না। মহিমা মানে আমি একটু সাহসী স্বভাবের, কিন্তু বেশ গাঁজাখুরি গল্প শুনে সন্দেহ হয়। আর মোর্শেদ সে কেবল ভয় পায়, পেট ব্যথায় অজুহাত খোঁজে। সন্ধ্যায় পৌঁছালাম আমরা। বাড়ির চেহারাটা এমন দেখলে মনে হয় যে কেউ ঢুকলেই 10 বছর বেড়ে যায়। কাঁটাতারের বেড়া, অন্ধকারের বারান্দা, আর এক কোণে পড়ে থাকা ধুলো মাখা দোলনা, যেন সেই দোলনা এখনো কেউ বসে বসে তুলছে। আমরা ঢুকতে সে কুকুরটা হঠাৎ কোথা থেকে যেন গম্ভীর গলায় ডেকে উঠল। তারপর আরেকটা আওয়াজ, এবার মানুষের হাসির মতো। মোর্শেদ কেঁপে কেঁপে উঠল আর বলল, দোস্ত, আমি গ্যারান্টি দিতেছি এই হাউ হাউ কিন্তু শব্দ মানুষের না। আমার টর্চলাইট তখনই বন্ধ হয়ে গেল, আর ঠিক তখনই একজন কুঁজো বুড়ি ধীরে ধীরে আমাদের সামনে এসে দাঁড়ালো। সাদা শাড়ি, লালচে চোখ, হাতে ধোয়া ওঠা থুমচি। আমরা জমে গেলাম। আমি ফিসফিস করে বললাম, মোর্শেদ, লাগছে ভূতের লঞ্চ টাইম শুরু হয়ে গেছে। কিন্তু বুড়ি হঠাৎ বলে উঠল, বহু বছর ধরে কেউ আইলো, আজকে রাতটা খুব গুরুত্বপূর্ণ। আমার গলা শুকিয়ে গেল। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি সুধা, এই বাড়ির কেয়ারটেকার ছিলাম, মরার পরেও চাকরি সারি নাই। তারপর এককাল হাসি, এমন এক হাসি, গা হিম করা একটা হাসি, আর বলল, তবে আজ আমাদের কিছু দেখানোর আছে। ঘরের একদম পেছন দিয়ে গেল আমাদেরকে। দরজার পেছনে লুকানো এক গোপন কক্ষ। সেখানে পড়েছিল অদ্ভুত সব ছবি, ছাই, তাবিজ, রক্তের দাগ, আর একদিকে বসে এক লোক, কালো ধুতি পরা, চোখ লাল, পেটানো শরীর। তিনি ছিলেন একজন তান্ত্রিক জিন। হ্যাঁ, নামটা শুনেই আমার কেমন যেন হেসে ফেললাম। তান্ত্রিক আমার জিম নাম? মোর্শেদ ফিসফিস করে বলল, দোস্ত, একটা ভূতের নাম ঠিক কর, জিম ইন্সট্রাক্টর। এমন ভাবে হাসাহাসি করছিল, কিন্তু জিম আমাদের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আসিস সময় শেষ। এই বাড়িতে তামসিক আত্মা জেগে উঠেছে, ওরা আজ রাতে অবতার খুঁজবে। যদি ভুল মানুষকে বেঁচে ফেলে, কেউ ফিরে আসবে না রে। মোর্শেদ কেঁপে উঠে বলল, আমি অবতার না ভাই, আমি গরিব মানুষ। জিম একটা কাচের পাত্র বের করলো, তাতে ধোঁয়া উঠতে লাগলো। ভেতর থেকে মুখ দেখা গেল তীব্র ঘৃণা বিষানো সে দৃষ্টি, আর সেই মুখটা অবিকল মোর্শেদের মতো। এ আত্মা তোকে চাই, জিম বলল। মাহিম তখন সাহস করে বলে উঠল, তোকে চায় মানে? দোস্ত, তুই কি মরে কি করেছিস বুঝলাম না তো। মোর্শেদ কাঁদতে কাঁদতে বলল, আমি একবার ভুল করে ফ্রিজে কোলা আত্মীয়দের না দিয়ে একা খেয়েছিলাম, ওটাই হয়তো বা অভিশাপ হয়েছে। তান্ত্রিক জিম বলল, ওকে বাঁচাতে হলে রাত ভর কিছু রীতি পালন করতে হবে। 3 বার সঙ্গ বাজাতে হবে, ছায়াকে আর তার ছায়া থেকে আলাদা করতে হবে। আর এই পুরনো জিম রুমে রীতিমতো আত্মার সঙ্গে বহুবারের মতো কবজি যুদ্ধ করতে হবে। মাহিমা চিৎকার করে উঠল, ভাই, ভূতের সঙ্গে আর্ম রেসলিং। জিম গম্ভীর মুখে বলল, ও ডাম দেবরাজ মরণকালে ডাম্বেল ফেলেছিল মাথায়,
তখন থেকে এই বাড়িতে বাসা বেঁধেছে। রাত ভর হাসি, আতঙ্ক, জিম রুমের দরজা, ভূতের ছায়া, শঙ্খের শব্দ আর কবজি যুদ্ধের রুদ্র শ্বাস পার করে আমরা শেষমেশ ভোরে আত্মাটিকে বিদায় করতে পারলাম। জিম মৃদু এসে বলল, তোমরা সাহসী, তবে এ বাড়ির রহস্য শেষ হয়নি। সুধা দাদি তখন আমাদের দিকে চেয়ে বললেন, এইখানে যারা আসে তাদের মনে আমি একটা ঘর বানিয়ে রাখি। দেখা হবে আবার অন্য এক গল্পে। যশু ভাই, এটাই ছিল ঘটনা, ভিন্ন ধর্মী ঘটনা। ভালো লাগবে পরে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অদ্ভুত স্টোরিটার জন্য। দ্যাট ইজ ইউনিক, বাট একই সাথে একটু হাস্যকর টাইপের, মানে অনেকটা ফানি টাইপের স্টোরি, বাট লাস্টের দিকে একটা ক্রিপি ব্যাপার আছে। বিকজ আলটিমেটলি গল্পের ভেতরেই এবং গল্পের শেষে সবাই কিন্তু আটকেই গেছে হাসতে হাসতে, অনেকটা মরণ খেলার মতো। গল্পটা বেশ, আমি বলবো আমার জায়গা থেকে বেশ বেশ শেষের দিকে একটা ক্রিপি একটা ব্যাপার ছিল, ক্রিপি একটা ভাইব ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই অসাধারণ ঘটনার জন্য। অ্যান্ড আই বিলিভ যে মোটামুটি যারা যারা শুনছেন সবাই ঘটনাটি পছন্দ করেছেন। আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি আরেকটি ঘটনায়। আশা নয়, আমি বিশ্বাস করি আপনাদের কাছে নেক্সট স্টোরি অনেক বেশি ইউনিক লাগবে। ঘটনাটির নাম বলতে পারেন, আপনারা বলতেই পারেন লাশের হাড় বা হাড় দিয়ে কালো জাদু, এই ধরনের একটা ঘটনা। আশা নয়, বিশ্বাস করি ভালো লাগবে। চলে যাই আরেকটি ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জফরি ভাই, আশা করি ভালো আছেন, ভালোর তলে আছেন। আমি আরিফ হোসেন যে ঘটনা পাঠাচ্ছি জফরি ভাই, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। গ্রামের নাম ছিল কালীপুর ছদ্মনাম। বর্ষার সময় পশ্চিম দিকের ধানগুলো যেন সবুজ সমুদ্রে ডুবে থাকত। দূরে বাঁশ ঝাড়ের পেছনে কালো পাহাড়ের ছায়া পড়ত, আর সন্ধ্যা নামলেই কুয়াশার চাদর ঢেকে যেত চারপাশটা। কালীপুরের মানুষজন সহজ সরল কিন্তু কুসংস্কার জড়ানো। গ্রামের মাঝখানে একটা পুরনো কবরস্থান ছিল, যেখানে কেউ রাতের বেলা যেত না। কথিত ছিল কবরস্থানের মাটিতে পা ফেললেই নাকি অশরীরী আত্মারা ডেকে ওঠে। রহিম মিয়া ছিলেন গ্রামের একজন সম্মানিত মানুষ, বয়স 60-এর কাছাকাছি, তবে শরীরে এখনো যৌবনের জোর আছে। তিনি ছিলেন গ্রামের মসজিদের মুয়াজ্জিন, আর পাশাপাশি একটু আধটু তাবিজ কবজের কারবার জানতেন আর কি। তার ছোট্ট মাটির ঘরের পাশে একটা আম গাছ ছিল, যেখানে তিনি সন্ধ্যার পর বসে গ্রামের লোকজনের সমস্যার কথা শুনতেন। কিন্তু রহিম মিয়ার মনে একটা অস্থিরতা ছিল, যা কেউ টের পেত না। তিনি বিশ্বাস করতেন মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্য শুধু তোয়া দরদি যথেষ্ট নয়, কখনো কখনো আরো গভীর কিছু প্রয়োজন হয়। এক সন্ধ্যায় বৃষ্টির ঝিরঝিরি শব্দের মধ্যে রশিদ এলো রহিম মিয়ার কাছে। রশিদ ছিল গ্রামের একজন দিন মজুর, বয়স 30-এর কাছাকাছি। তার চোখে মুখে এক অস্বাভাবিক ভয়। হাতে একটা পুরনো কাপড়ের পুটলি, যেটা সে শক্ত করে ধরে রেখেছিল। মিয়া ভাই, আমারে বাঁচান। রশিদের গলা কাঁপছিল। আমার বউ, ওর মধ্যে কিছু একটা ঢুকে পড়ছে। রাত হলেই অন্যরকম কথা কয়, চোখ লাল হয়ে যায় আর দাবাদাবি করে। আমি ওর আর থাকতে পারতাছি না। রহিমিয়া ভ্রু কুচকে তাকালেন আর বললেন, কি কথা কয়? তুই ঠিক মতো বলো তো আমাকে। রশিদ মাটির দিকে তাকিয়ে বলল, ও বলে ওরা আমারে ডাকে, মাটির নিচে থেকে ডাকে। আমি ভাবতেছিলাম এইটা হয়তো বা পাগলামি, কিন্তু রশিদ থামলো। তারপর পুটিটা খুলে একটা ছোট্ট হাড় বের করলো। হাড়টা দেখে রহিমিয়ার চোখ কপালে উঠল। একটু সরু হয়ে গেল। এটা কোনো পশুর হাড় নয়, এটা মানুষের হাড়। এটা কই পাইলা? রহিমিয়ার গলায় কঠোরতা। কবরস্থানের কাছে, আমি ধান কাটে কাজ করতে গেছিলাম,
মাটি খুঁড়তে গিয়ে এইটা পাইছি। রশিদের কণ্ঠে ভয় আর অপরাধ বোধ মিশে ছিল। আমি জানি না এটা কার, কিন্তু এটা পাওয়ার পর থেকে আমার বউ কেমন জানি করতেছে। রহিম মিয়া হাড়টা হাতে নিয়ে ঘুরে ফিরে দেখতে লাগলেন। এটা একটা মানুষের হাড়ের মতো হাড়, ছোট্ট, হয়তোবা কোনো তরুণ বা তরুণীর হবে। তিনি গভীরভাবে ভাবলেন, গ্রামে অনেক পুরনো কথা প্রচলিত ছিল, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র, মৃতদের আত্মাকে জাগানো, এসব গল্প তিনি ছোটবেলা থেকে শুনে এসেছেন। কিন্তু এই হাড়টা যেন কিছু একটা বলতে চাইছিল। এই, তুমি এটা আমার কাছে রেখে যাও, কেমন? রহিম মিয়া বললেন। আর শোনো, কাউরে এই কথাটা বলবো না, আমি দেখি কি করা যায়। রশিদ মিয়া মাথা নেড়ে চলে গেল। রহিম মিয়া হাড়টা হাতে নিয়ে বসে রইলেন। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু বাতাসের একটা ঠান্ডা ছোঁয়া ছিল। তিনি ঘরের কোণে একটা পুরনো কাঠের বাক্স খুললেন। ভিতরে ছিল কিছুটা পুরনো তাবিজ, কয়েকটা শুকনো ফুল আর একটা ছোট্ট পুঁথি, মানে একটা বই। তিনি হাড়টা বাক্সের মধ্যে রেখে ঢাকনা বন্ধ করে দিলেন। কিন্তু মনে মনে এক প্রকার অস্বস্তি দানা বাঁধতে শুরু করলো। পরের দিন সকালে গ্রামের খবর ছড়িয়ে পড়ল। রশিদের বউ সালমা রাতে নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। সে নাকি আগুনের মধ্যে দাঁড়িয়ে হাসছিল আর বলছিল ওরা এখন মুক্ত। গ্রামের লোকজন তাকে বাঁচাতে পারেনি। সালমার মৃত্যু গ্রামের মানুষের মনে এক অজানা ভয় জাগিয়ে তুলল। রহিম মিয়া যখন খবরটা শুনলেন, তিনি চুপ করে রইলেন। তার মনে হচ্ছিল এই হারের সঙ্গে সালমার মৃত্যুর কোন এক যোগসূত্র আছে। তিনি সিদ্ধান্ত নিলেন এই হারের রহস্য তিনি উদ্ঘাটন করেই ছাড়বেন। কালীপুর গ্রামে সালমার মৃত্যুর পর অস্বাভাবিক নীরবতা নেমে এলো। মানুষজনের ফিসফাস কথা বলতো, যেন কথা বললেই কিছুটা জেগে উঠবে। রহিম মিয়া ঠিক করলেন তিনি কবরস্থানে যাবেন। তার মনে একটা প্রশ্ন বারবার করছিল, এই হাড়টা কার, আর কেনই বা এটা রশিদের হাতে এসেছে? কবরস্থানে যাওয়ার আগে তিনি গ্রামের একজন পুরনো বাসিন্দা হাজি শফিউল্লাহর সঙ্গে দেখা করলেন। শফিউল্লাহ ছিলেন গ্রামের ইতিহাসের জীবন্ত গ্রন্থ বা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ। বয়স ৮০-র কাছাকাছি, তবু তিনি স্মৃতিতে ছিল ধারালো। রহিম মিয়া তার কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করলেন, আব্বা, কবরস্থানের কথা কিছু জানেন? কোনো পুরনো ঘটনা যেটা আমরা জানি না? শফিউল্লাহ চাচা চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবতে শুরু করলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি আর এর কথা বলতেছ? কারো আর পাইছো নাকি? রহিম মিয়া অবাক হলেন আর বললেন, আপনি জানলেন কিভাবে? আমি অনেক কিছুই জানি রহিম। কালীপুরের মাটি শান্ত না। অনেক বছর আগে আমার বাপের আমলে এমন ঘটনা ঘটেছিল। একটা মেয়ে ছিল, নাম ছিল রাবেয়া। ওরে গ্রামের লোকজন কালো জাদুর জন্য হত্যা করেছিল, বলি দিয়েছিল। ওর লাশ কবরস্থানে পোতা হয় নাই, কোথাও ফেলে দেওয়া হয়েছিল। শফিউল্লাহ থেমে গেলেন। ওর আত্মা এখনো ঘুরে বেড়ায়। রহিম মিয়ার কথা শুনে গা শিউরে উঠল। তিনি জানতে চাইলেন, কিন্তু এই হার, এটা কি রাবেয়ার? শফিউল্লাহ মাথা নেড়ে বললেন, জানি না, তবে তুমি যদি হার পেয়েছো তাহলে ওই মাটি তোমাকে ডাকছে। সাবধানে থেকো রহিম, সাবধানে থেকো। রাতে রহিম মিয়া কবরস্থানে গেলেন। তার হাতে একটা লণ্ঠন আর পকেটে সেই হার। কবরস্থানের চারপাশে ঘন কুয়াশা, দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। তিনি ধীরে ধীরে হাঁটতে লাগলেন। মাটির দিকে তাকিয়ে হঠাৎ তার পায়ের নিচ থেকে একটা কড়কড় আওয়াজ হলো, কি যেন ভেঙে পড়ার আওয়াজ। তিনি লণ্ঠন তুলে দেখলেন আর একটা হার, এবার একটা পাঁজরের হার। তিনি তাড়াতাড়ি হারটা তুলে পকেটে রাখলেন, কিন্তু তখনই তিনি শুনলেন একটা ফিসফিসে আওয়াজ, আমার হার ফিরায় দি। কণ্ঠটা ছিল মেলে কিন্তু অস্বাভাবিক নিচু। রহিম মিয়া চারপাশে তাকালেন, কেউ নেই সেখানে। তার হাত পা কাঁপতে লাগলো। তিনি দ্রুত পা চালিয়ে কবরস্থান থেকে বেরিয়ে এলেন। পরের দিন গ্রামে আরেকটা ঘটনা ঘটল।
রশিদের ছোট ভাই আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার শরীরে জ্বর, কিন্তু জ্বরের সঙ্গে এক অদ্ভুত কথা বলতে লাগলো, ওরা আমারে নিতে চায়, মাটির নিচে নিতে চায়। গ্রামের লোকজন বেশ ভয় পেয়ে গেল। রহিম মিয়া বুঝলেন এই হাড়গুলোর সঙ্গে যেন অশুভ শক্তি জড়িয়ে আছে। রহিম মিয়া এবার নিশ্চিত ছিলেন এই হাড়গুলো কোনো সাধারণ হাড় নয়। তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের বাইরে একজন পীর বাবার কাছে যাবেন। পীর সাহেবের নাম ছিল মকবুল হোসেন, যিনি তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করতেন। তিনি বাস করতেন পাশের জেলার একটা ছোট্ট গ্রামে, যেখানে লোকজন দূর দূরান্ত থেকে তার কাছে সমাধান চাইতে আসতো। রহিম মিয়া দুটো হাড় নিয়ে পীর সাহেবের কাছে গেলেন। পীর সাহেব হাড় দুটো হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এ হাড় দুটো একজনেরই, কিন্তু এটা কোনো সাধারণ মানুষের নয়। এ হাড়ে একটা অভিশাপ আছে, বুঝলে? যে হাড়গুলো হাতে নিয়েছে বা স্পর্শ করেছে তার জীবনে অশান্তি নেমে আসবে। রহিম মিয়া জানতে চাইলেন, তাহলে এগুলো কি করা উচিত আমার? পীর সাহেব জানালেন, এই হাড়গুলো যেখান থেকে পাওয়া গেছে না, সেখানে ফিরিয়ে দিতে হবে, কিন্তু তার আগে একটা পুজোর ব্যবস্থা করতে হবে, তা না হলে অভিশাপ কিন্তু ছড়িয়ে পড়বে। রহিম মিয়া ফিরে এলেন গ্রামে। তিনি গ্রামের কয়েকজন প্রবীণকে নিয়ে কবরস্থানে ছোট একটা রিচুয়াল করার কথা ভাবলেন, এবং রিচুয়ালটা করার সময় অদ্ভুত ঘটনা ঘটলো। আকাশে মেঘ জমে গেল, আর হঠাৎ একটা ঝড় উঠল। রিচুয়ালের আগুন নিভে গেল এবং একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। গ্রামের লোকজন ভয় পালাতে লাগলো। রহিম মিয়া একাই দাঁড়িয়ে রইলেন। তিনি শুনতে পেলেন সেই ফিস ফিস শব্দটা, আমারে ফিরায় দে, আমারে ফিরায় দে আমার অংশ, আমারে শান্তি দে। এবার কণ্ঠটা আরো কাছে। তিনি পেছন ফিরে তাকালেন, কেউ নেই সেখানে, তবে মাটির উপর একটা ছায়া দেখা গেল, যেন কেউ দাঁড়িয়ে আছে। রহিম মিয়া আর সাহস করলেন না। তিনি দৌড়ে বাড়ি ফিরে এলেন, কিন্তু তার ঘরে পৌঁছে তিনি দেখলেন তার কাঠের বাক্সটা খোলা, ভেতরে হাড় দুটো নেই। রহিমের ভয় যেন আরো বেশি বাড়তে লাগলো। হাড় দুটো কিভাবে উধাও হলো? তিনি গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানলেন গ্রামে আরো অদ্ভুত ঘটনা ঘটছে। কয়েকজন দাবি করলো তারা রাতে কবরস্থানের কাছে একটা মেয়ের ছায়া দেখেছে। কেউ কেউ বললো তারা মাটির নিচ থেকে কান্নার শব্দ শুনেছে। রহিম মিয়া সিদ্ধান্ত নিলেন তিনি এই রহস্য যেভাবে হোক শেষ করে ছাড়বেন। তিনি আবারও কবরস্থানে গেলেন। এবার একা গেলেন। রাত তখন গভীর। তার হাতে একটা লণ্ঠন আর পকেটে কিছু তাবিজ ছিল। তিনি কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে বললেন, কে তুমি? এ চাও, সত্যি করে বলো। হঠাৎ বাতাসটা থেমে গেল। চারপাশে অস্বাভাবিক নীরবতা। তারপর মাটির নিচ থেকে একটা শব্দ এলো, যেন কেউ কেউ কিছু করছে। রহিম মিয়ার হাত থেকে লণ্ঠন পড়ে গেল। তিনি দেখলেন মাটি ফুঁড়ে একটা হাত বেরিয়ে এলো। হাতটা ধীরে ধীরে উঠে আসছে, আর তার সঙ্গে একটা মেয়ের মুখ। মুখটা ছিল ফ্যাকাশে, চোখ দুটো কালো গর্তের মতো। তুমি তুমি আমার হাড় চুরি করেছো, মেয়েটা বলল। তার কণ্ঠে কোনো জীবন ছিল না। আমার শান্তিতে। রহিম মিয়া ভয় পিছিয়ে গেল। তিনি বুঝলেন মেয়েটা রাবেয়া। তিনি বললেন, আমি তোমার হাড় চুরি করি নাই, আমি শুধু বুঝতে চাইছিলাম এটা কার। মেয়েটা হাসলো, একটা বিভৎস হাসি। সে বলল, তুমি বুঝতে চাও? তাহলে আমার সঙ্গে আসো। রহিম মিয়া বুঝতে পারলেন তিনি আর পালাতে পারবেন না। তিনি মেয়েটার পেছনে পেছনে হাঁটতে লাগলেন। মেয়েটা তাকে কবরস্থানের একটা কোণে নিয়ে গেল, যেখানে পুরনো গাছের গোড়ায় মাটি খোঁড়া ছিল। সেখানে আরো কয়েকটা হাড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এগুলো আমার হাড়, মেয়েটা বলল। আমারে পুরাইতেছিল, আমার হাড় সরাইতেছিল, আমি শান্তি পাই নাই। রহিম মিয়া বুঝলেন এই হাড়গুলো একত্রিত করে রাবিয়ার আত্মাকে শান্তি দিতে হবে। তিনি হাড়গুলো সংগ্রহ করলেন আর একটা ছোট্ট কবর খুঁড়ে সেখানে পুঁতে রাখলেন। তারপর তিনি দোয়া পড়তে শুরু করলেন যেন রাবিয়ার আত্মা শান্তি পেয়ে যায়। কিন্তু যখন তিনি ফিরে তাকালেন দেখলেন মেয়েটা আর সেখানে নেই, তবে মাটির উপর একটা ছায়া পড়ে রয়েছে, যেন কিছু তার পেছনে দাঁড়িয়ে ছিল। তিনি পেছন ফিরতে দেখলেন রশিদ দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল,
রশিদ বলল, তুমি আবার কাজ নষ্ট করছো। কাজ? তার কণ্ঠ কোনো মানুষের স্বর ছিল না। সে মোটা কণ্ঠে বলল, আমি ওরে ফিরায় আনছিলাম, আমি ওরে দিয়ে আমার কাজ করাইতে চাইছিলাম, তুই আমার সবকিছু নষ্ট করে দিলি রে, সবকিছু নষ্ট করে দিলি রে। রহিমিয়া বুঝতে পারলেন রশিদ নিজে কালো জাদুর মতো মহা পাপের কাজে লিপ্ত হয়েছিল। সে রাবিয়ার আত্মাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু তার আগে রাবিয়ার অভিশাপ তাকে গ্রাস করে ফেলেছে। রশিদ কোদাল তুলল, কিন্তু তার আগে মাটি ফুঁড়ে আরেকটা হাত বেরিয়ে এলো। এবার রশিদের পা ধরে তাকে নিচের দিকে টানতে লাগলো। রহিমিয়া ভয় পেয়ে পিছিয়ে গেলেন। তিনি শুনতে পেলেন রশিদের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পরের দিন গ্রামের লোকজন কবরস্থানে রশিদের মৃতদেহ পেল। তার মুখে একটা ভয়ঙ্কর হাসি আর তার হাতে একটা ছোট্ট হার। রহিমিয়া এরপর থেকে আর কখনো কবরস্থানে যাননি। তিনি তার বাকিটা জীবন কাটিয়েছিলেন নীরবে, নিস্তব্ধে। কিন্তু তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক করতে থাকে, রাবিয়া কি সত্যি শান্তি পেয়েছিল, নাকি তার অভিশাপ এখানে কালীপুরের মাটিতে লুকিয়ে আছে? আরেকটা প্রশ্ন ঘুরপাক করতে থাকে, রশিদ কেন কালো জাদুর মতো একটা মহাপাপকে বেছে নিয়েছিল? তার মানে এটাই সত্য যে তার স্ত্রী হয়তোবা তার কালো জাদুর বলি হয়েছিল। জেফরি ভাই, এটাই ছিল গল্প। যদি গল্পটি ভালো লাগে আপনি আপনার তরাজ কণ্ঠে পড়ে শোনাবেন। আমি আরিফ হোসেন বলছি খুলনা থেকে। এই প্রথমবার ভৌতিক কথায় কোনো ঘটনা আমি পাঠালাম। যদি ঘটনাটি সিলেক্টেড হয় প্লিজ জানাবেন। আমার পরিবার বর্গ নিয়ে আপনার এই ঘটনাটি শুনতে বসে যাব। বিশ্বাস করুন, প্রতিদিন অপেক্ষা করি কখন আপনার ঘটনা আসবে, কখন আপনার কণ্ঠটা শুনবো। এক নেশা ধরে গেছে আপনার গল্পে। আসসালামু আলাইকুম, এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন ভাইয়া। What a beautiful story. What a beautiful story. ওয়াও, সত্যি একটা সাসপেন্সফুল এবং ক্রিপি একটা স্টোরি ছিল। আমি আসলে কি বলবো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বিকজ স্টোরি যখন ভালো হয় না তখন আমি শুধু মানে চুপ হয়ে যাই যে কি বলা উচিত স্টোরি নিয়ে, বিকজ আমার পছন্দ হয়েছে স্টোরিটা। হেভি জোস একটা স্টোরি ছিল, জোস জোস, ওয়াও, সেই রকমের স্টোরি ছিল ম্যান, ফাটাফাটি। এই ঘটনাটা খুব সুন্দর ছিল, মানে ব্ল্যাক ম্যাজিকের একটা আলাদা একটা ব্যাপার স্যাপার ছিল এবং খুব সাসপেন্সফুল ছিল। এবং লাস্টে যখন উদ্ধার হলো যে ও মাই গড দ্যাট ওয়াজ দ্য মেইন ক্রিমিনাল, ও মাই গড দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট, ওয়াও, জাস্ট উড়ে গেছে স্টোরিটা ম্যান। বিশ্বাস করেন অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। গ্রেট জব অ্যান্ড সিরিয়াসলি অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রো। সো আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকবো আমি, অ্যান্ড ডেফিনেটলি দারুণ কিছু হয়ে যাবে। আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি আমরা আজকের এপিসোডের আরেকটা স্টোরিতে। ছোট স্টোরি, আশা করছি ভালো লাগবে। চলে যে ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোশ ভাই, আমি একটা গল্প লিখেছি যেখানে সমস্ত কিছুই কাল্পনিক। গ্রামের নাম দিবেন তুলা। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই জানাবেন, কারণ ঘটনার কিছু অংশ বাস্তব ঘটনা থেকে নেওয়া। পুষ্প গ্রামের সুন্দরী এক শিক্ষিত মেয়ে, ভালোবাসত একজন সৎ এবং নম্র যুবক নাবিলকে। তাদের বিবাহ হয় আর তারা একসাথে সুখের সংসার শুরু করে। কিন্তু একসময় পুষ্পর পুরনো বন্ধু রিয়াজ, যিনি একসময় পুষ্পকে একতরফা ভালোবাসতেন, ফিরে আসে। কিন্তু এবার সে বদলে গেছে। রিয়াজ তার বাসনা পূরণ করতে এক তান্ত্রিক কালাচাঁদের কাছে গিয়ে কালো জাদুর সহায়তা নেয়। সে পুষ্পকে নিজের কাছে পাওয়ার জন্য কালো জাদু করে, যার ফলে পুষ্পর সংসারে
অশান্তি নেমে আসে। পুষ্প ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং সে নাবিলের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে। অবশেষে এক বিভ্রান্ত অবস্থায় পুষ্প নাবিলকে ছেড়ে রিয়াজকে বিয়ে করে এবং রিয়াজ ও পুষ্প নতুন করে জীবনযাপন করা শুরু করে। দুজন সন্তান হয়, এক ছেলে আরিয়ান এবং এক মেয়ে নিশা। তারা সুখী ছিল কিছুদিন, কিন্তু অচিরেই শুরু হয় অদ্ভুত আরেক ঘটনা। রাতে ছায়া দেখা যায়, নিশা কাঁদতে কাঁদতে জেগে উঠে। আরিয়ান নিজের গলা নিজেই টেপে ধরে। অদ্ভুত ঘটনা করতে শুরু করলো। রিয়াজ বুঝতে পারে কালো জাদুর জিন এখন যে একদিন ডেকে এনেছিল সে তাদের নিজেদের সন্তানদের ধ্বংস করছে। তার মোল্লা হুজুর তান্ত্রিকের কাছে যায়, কেউই কিছু করতে পারে না। একদিন আরিয়ান হঠাৎ গ্রামের পুকুরের পাশে চলে যায়। তখন সে অদ্ভুতভাবে হেসে বলেছিল, মা, জিন ভাইয়া আমাকে সাঁতার শেখাবে। পুষ্প ছুটে যায়, আর কিন্তু দেরি হয়ে যায়। জিন আরিয়ানের উপরে ভর করে তাকে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে। গ্রামের লোকেরা দেখে, কিন্তু কাউকে থামাতে পারে না। নেশা ধীরে ধীরে চুপ হয়ে যায়, খাবার খায় না, অদ্ভুত শব্দ করে। সবাই বুঝতে পারে কালো জাদুর জিন নিশার শরীরে ঢুকে পড়েছে। 22 বছর বয়সী নিশাও মারা যায়। এক রাতে ঘুমের মধ্যে চোখ খোলা, হাত মচড়ানো এবং শরীরে বরফের মতো ঠান্ডা। পুষ্প আর রিয়াজ ধসে পড়ে। রিয়াজ বুঝে তার কালো জাদুর কি ভয়াবহতা ডেকে এনেছে। তারা এক ধর্মীয় আলেমের কাছে যায়। আলেম বলেন যে ভালোবাসার অন্যের সংসার ভেঙে আসে, তার মধ্যে আল্লাহর বরকত থাকে না। কালো জাদু হারাম, আর জিন শুধু ধ্বংস আনে, শান্তি নয়। পুষ্প কাঁদে, রিয়াজ কান্নায় ভেঙে পড়ে। তারা তওবা করে, কুরআন তেলাওয়াত, রুহানি চিকিৎসা নেয়। গল্প শেষ হয় পুষ্পের কণ্ঠে। ভালোবাসা যদি জোর করে হয় তাতে শুধু অভিশাপ নেমে আসে, আর কালো জাদু কখনো সত্যিকার সুখ এনে দিতে পারে না। এবং সন্তানের লাশ রীতিমতো কোলে নিয়ে আমি বুঝি আমি যা হারিয়েছি তার দায় আমার নিজেরই। পেছনে ধীরে ধীরে ভেসে ওঠে ছায়া, সে জিন যাকে একদিন রিয়াজ নিজেই ডেকে এনেছিল। যে সময় এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি এই ঘটনাটা সত্য, যে একটা বিষয় সত্য যে আসলে ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা নিজেরাও বিপদেই পড়ে। মানে ব্ল্যাক ম্যাজিক যারা করে বা যাদের উপরে হয় তারা সবাই বিপদে পড়ে বেসিক্যালি। কেউ এই ব্যাপারটা থেকে কখনো কেউ ছাড় পায় না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। খুব সুন্দর ছিল গল্প অ্যান্ড মনোমুগ্ধকর ছিল। আমি খুব পছন্দ করেছি আপনার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই স্টোরির জন্য। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। আশা রাখি যে পরবর্তী ঘটনা অনেক সুন্দর হবে এবং আরো বড় হবে। সো আমি তেমন কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি স্টোরিটা ভালো লাগবে। চলে যাই সর্বশেষ ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় জেফরি খান ভাই, সকলকে ভালোবাসি। আপনি ভালো আছেন? আজকের ঘটনাটা শুনে সকলে একটি ভয়ের নতুন রাজ্যে চলে যাবে। মূলত ঘটনাটি আমার চাচার কাছ থেকে শোনা। আমার পরিচয় পর্বটা শেষ করিনি। আমার নাম মোহাম্মদ তোহা হাসান, বাসা খিলগাঁও, ঢাকা। শুরু করছি ঘটনা। রহিম সাহেব সদ্য শহরে কোলাহল ছেড়ে গ্রামে এক নিস্তব্ধ বাড়িতে উঠেছেন। বাড়িটা পুরনো, চারপাশে আম কাঁঠালের বড় বড় গাছ আর পুকুর পাড়ে বাঁশঝাড়। প্রথম কয়েকটা দিন ভালোই কাটছিল। বিকেলবেলা পুকুর ঘাটে বসে মাছ ধরা, সন্ধ্যায় গ্রামে চায়ের দোকানে আড্ডা। জীবনটা যেন শান্তির চাদরে মোড়া। কিন্তু সমস্যাটা শুরু হলো চতুর্থ রাত থেকে। রাত তখন প্রায় 2:30। রহিম সাহেব গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ করে তার ফোনে পরিচিত এক রিংটন বেজে উঠল। বিরক্তি নিয়ে চোখ খুললেন তিনি। এত রাতে কি ফোন করতে পারে? তিনি বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিলেন। স্ক্রিনে ভেসে উঠল অচেনা একটা নাম্বার, গ্রামের নাম্বার, কোড, কিন্তু বাকিটা অদ্ভুত। তিনি ফোন ধরলেন। হ্যালো? ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই, শুধু একটা মৃদু হিস হিস শব্দ। মনে হচ্ছে কেউ নিঃশ্বাস ফেলছে, কিন্তু খুব কাছ থেকে। রহিম সাহেব আবারও বললেন, কে বলছেন? এবারও কোনো উত্তর নেই, শুধু সেই শব্দটা। খানিকক্ষণ পর ওপাশ থেকে একটা ঘোনা গলার ফিসফিস শব্দ পাওয়া গেল। এখানে অন্ধকার, খুব অন্ধকার। রহিম সাহেব বুকটা রীতিমতো ছ্যাঁত করে উঠল। এটা কোনো সাধারণ কণ্ঠ নয়, কেমন যেন ভাঙা ভাঙা কণ্ঠ, চাপাটা আওয়াজ,
তিনি তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিলেন। বুকটা টিপটিপ করছে। এই গ্রামে কারো গলায় এমন হতে পারে না। পরের রাতেও একই ঘটনা। ঠিক 2:30টার সময় ফোন বাজলো। এবার আর দেরি না করে তিনি ফোনটা তুললেন। কে? জহির সাহেব আর একটু কঠোর গলায় প্রশ্ন করলেন। এবার ওপাশ থেকে দীর্ঘশ্বাস শোনা গেল, যেন কেউ অনেক কষ্টে শ্বাস নিচ্ছে। তারপর আবারও সে খোনা গলার ফিসফিসানি শব্দ, আর একটু কাছে এসো, দেখতে পাচ্ছি না। রহিম সাহেব হাত রীতিমতো কাঁপতে শুরু করলো। তিনি তড়ি হড়ি করে ফোনটা কেটে দিলেন। তার মনে হলো যেন তার ঘরের ভেতরে কেউ আছে, অন্ধকারে তাকে দেখছে। তিনি টর্চ জ্বেলে পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কিছুই খুঁজে পেলেন না। রাতে আর ঘুম এলো না তার। তৃতীয় রাতে তিনি সিদ্ধান্ত নিলেন ফোন ধরবেন না। ফোন বাজতে থাকলে বাজুক। ঘড়িতে ঠিক 2:30টা বাজতেই ফোনটা বেজে উঠল। রহিম সাহেবের চোখ বুঝে রইলেন। ফোন বাজছে তো বাজছেই। 1 মিনিট 2 মিনিট বাজতে থাকলো। একটা সময় তিনি আর থাকতে পারলেন না। প্রচন্ড কৌতূহল আর ভয়ের মিশ্রণে তিনি ফোনটা হাতে নিলেন। ফোনটা ধরতেই ওপাশ থেকে বিকট হাসির শব্দ এলো। সে হাসি শুনে মনে হলো যেন কেউ কুৎসিত বিশ্রী প্রাণী দাঁত কেলিয়ে হাসছে। হাসির শব্দে গলাটা শোনা গেল, তুমি তো আমার সামনেই বসে আছো, শুধু ফোনটা ধরলে না কেন? রহিম সংকুচিত হয়ে গেল। তিনি বিছানায় বসেছিলেন। তার সামনে পুরোনো টেবিলের উপরে ছিল ভাঙা টেলিফোন সেটটা, যেটা বাড়িতে ওঠার পর থেকে অকেজো পড়েছিল। তিনি স্তম্ভিত হয়ে দেখলেন সেই ভাঙা টেলিফোন সেটের রিসিভারটা আলগা হয়ে পড়ে আছে, আর সেখান থেকেই হাসির শব্দ আর হিম করার শব্দ। চারিদিকে যেন হাসির শব্দটা বেরিয়ে চলেছে। তার হাতে ধরা স্মার্টফোনের স্ক্রিনটা তখনও জ্বলে আছে, সেখানে কোনো কল নেই। তার মানে এই কলটা তার স্মার্টফোনে আসছিল না, কলটা আসছিল সেই অকেজো টেলিফোন সেট থেকে। পরদিন সকাল হওয়ার আগে রহিম সাহেব সেই বাড়ি ছেড়ে চলে গেলেন। গ্রামের লোকেরা আজও বলে সেই বাড়িতে নাকি মধ্যরাতে পুরনো টেলিফোন সেটটা বেজে ওঠে। আর পাশ থেকে বলে অন্ধকার, এখানে অনেক অন্ধকার, আমাকে উদ্ধার করো, ফোনটা ধরো। জেফরি ভাই, ঘটনাটি কেমন লেগেছে আমাকে জানাবেন। শ্রোতাবিন্দুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। Wow, that is a beautiful story. That is a beautiful story. মধ্যরাতের টেলিফোন। বাই দ্য ওয়ে ভাই, আপনার নাম কি সেটাও তো জানা হলো না। আপনি গল্প লিখে পাঠিয়ে দিয়েছেন, আপনার নাম নাই। এনিওয়েজ, মধ্যরাতের টেলিফোন নামেই ঘটনাটা শেয়ার করে দিলাম, যেহেতু আপনার নাম আপনি উল্লেখ করেননি। সো এখানে তো আমার কিছু করার নেই বেসিক্যালি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি। অ্যান্ড আই বিলিভ সবার কাছে স্টোরিটা ভীষণ রকম ভালো লাগবে। অ্যান্ড লাস্টের স্টোরিটা অনেক জাস্ট ছিল, মানে মজা পেয়েছি, বিশ্বাস করেন খুব ভালো লেগেছে। অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। আজকের এপিসোড এখানে শেষ করছি। আমি বেসিক্যালি আরেকটা এপিসোড আজকে করতে চেয়েছিলাম, অনেক ব্যস্ত কারণে ঠিকঠাক মতো করতে পারলাম না, তাই এখানেই আজকে শেষ করছি। আজকের এপিসোডটা আরও লম্বা হতো বেসিক্যালি, বাট আসলে করতে পারলাম না লম্বা, বিকজ আমার হাতের সময় খুবই কম আজকে। সো এখানে বিদায় নিচ্ছি, কাল কথা হবে নতুন এপিসোডে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বহুতে কথার সাথে থাকুন। এক্স্যাক্টলি। অ্যান্ড ইনশাল্লাহ দারুণ কিছু হয়ে যাবেই। সো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।